আমার বাড়ি হচ্ছে কুতুবদিয়া, আমাদের জেলা কক্সবাজার। আপনি কক্সবাজার থেকে আসছেন? না, আমি চিটাগাং থাকি। চিটাগাংয়ে থাকেন, মানে চিটাগাং থেকে আসছেন আপনি ঢাকাতে? ঠিক আছে, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে থাকি, শুনি আপনার বেড়ে ওঠা কিভাবে অপরাধের দিকে যাওয়া, একেবারে ছোটবেলা থেকেই শুনতে চাই। হ্যাঁ ভাইয়া, আমার জন্মের আগে একটা ঘটনা আছে। আমাদের কুতুবদিয়া একটা বন্যা হয়, তখন আমার একটা ভাই আমার একটা বোন ওই বন্যাতে মারা যায়। বাবা কি করতো আপনার? বাবা নৌকো চালাইতো, নৌকোর মাঝি। ও আচ্ছা আচ্ছা, ওকে। তারপর তখন আমাদের বন্যার কারণে আমাদের বেড়িবাঁধটা ভেঙে যায়, মানে সাগরের পাশে তো আমাদের বাড়ি, তো বেড়িবাঁধটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর তো সরকার নতুনভাবে একটা বেড়িবাঁধ করার জন্য জায়গা খুঁজতেছে। তো খোঁজার পর ওইখানে মানে আমার বাবার কতগুলো জায়গা পড়ছে, নতুনভাবে বেড়িবাঁধ করতেছে, ওইখানে আমাদের কতগুলো জায়গা পড়ছে। তো আমার চাচা আমার বাবার, তারপর ওইখানে 3 লাখ টাকা পায়, মানে সবাই মিলে। তো আমার চাচা ওরা, আমার ফুফা, ওদের টাকাগুলো ওরা ভাগ করে নিয়ে ফেলে, কিন্তু আমার বাবার টাকাগুলো আমার বড় চাচাকে দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। তো এটা নিয়ে আমার মা প্রতিবাদ করছে, বলতেছে আমার ছেলে মেয়ে আছে, তাহলে মানে টাকাগুলা ওনাকে এখানে দিচ্ছেন, ওনাকে দিলে তো পরবর্তী পাবেন কিনা তো এটা তো বলা যায় না। আচ্ছা আচ্ছা। তো আমার মাকে ও মারছে, ঝগড়া হয়েছে, হওয়ার পর তারপর আমার জন্ম হয়। জন্ম হওয়ার সময় আমার ছেলে আমি হওয়ার আগে আমার মা একটা মানে মানত করছে, মানে আমার যদি একটা ছেলে হয় তাহলে আমি একটা কানের নাকফুল মানে মসজিদে দান করব। এটা আপনার মা মানত করেছে? জি জি জি। আচ্ছা। তারপর আমি জন্ম হওয়ার পর আমার মা ঠিকই মানে মানতটা সরাইছে, সরার পর আমার নানার বাড়ি থেকে একটা গরু দিছে আমাকে, মানে খুশি আর কি, আমি ছেলে হয়েছি। তারপর আমার বাবা কি করছে, গরুটা বিক্রি করে আমার চাচাকে মানে টাকাগুলো দিয়ে দিচ্ছে। টাকাগুলো দেওয়ার কারণ হচ্ছে আমার বড় চাচার বড় মেয়ের বিয়ে হচ্ছে, তখন আমার চাচা থেকে টাকা ছিল না। তারপর আমার বাবা কি করছে, মানে করে মানে গরুটি বিক্রি করে মানে আমার টাকাগুলো মানে আমার চাচাকে দিয়ে দিচ্ছে। তো দিয়ে দেওয়ার পর আমার মা বলতেছে এটা তো আমার ছেলেকে দিছে আমার বাপের বাড়ি থেকে, এটা তো এই গরুটা বিক্রি করার তো আপনার কোনো অধিকার নাই, তো আপনি কেন মানে গরুটি বিক্রি করছেন, আর বিক্রি করছেন ভালো কথা, টাকাগুলো কই? তো আমার বাবা বলতেছে টাকাগুলো আমার কাছে আছে। তো আমার বাবা বলতেছে কই, আমাকে দেখান। তো ওইটা দিয়ে মানে এক পর্যায়ে ঝগড়া হয়েছে আমার বাবা মার সাথে। 1 মাস পর আমার মানে ওই ঘটনাকে নিয়ে আমার বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায়। ও, আপনার বয়স তখন কত? আমার বয়স ধরেন 1 বছরের কাছাকাছি হবে। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর ডিভোর্স হওয়ার পর আমার বাবা মা আলাদা হয়ে যায়। আমাকে কিন্তু আমার মায়ের কাছে দিচ্ছে না। ডিভোর্স হওয়ার পর আমার বাবা বলতেছে তুমি মেয়ে না, আমাকে ছেলে দিতে হবে। আমার মা বলতেছে না, এটা আমার ছেলে, আমার কাছে থাকবে, আর ও তো এখন ছোট, ও তো মানে এখনো দুধ ছাড়ে নাই, তাহলে আপনি রাখবেন কিভাবে? তারপর ওইটা নিয়ে সালিশ হয়, কিন্তু আমার বাবা আমাকে দেয় নাই। তারপর আমার বোন আমার নানার বাড়ির ওই মানে আমার মার সাথে থাকে, আর আমি আমার বাবার সাথে থাকি। আর একটা কথা হচ্ছে ভাইয়া, আমার নানার বাড়ি আর আমার দাদার বাড়ি একদম পাশাপাশি, মানে মাঝখানে একটা মসজিদ, মানে 1 মিনিট লাগে মানে আমার দাদার বাড়ি আমার নানার বাড়ি আসতে। তো আমার একটা ফুপা আছে, আমার ফুপা আমাকে মানে দুধ খাওয়ায়। ওনার ছেলে ছিল না, ওনার স্বামী মারা যাওয়ার পর ওনার 5টা মেয়ে, তো উনি মানে ওনাকে মানে ওই ডিভোর্স দিয়ে দেয়। ওকে, আমার ফুপাকে। তো আমার ফুপা মানে এখানে থাকে, আমার দাদার বাড়ি থাকে। তো আমার ফুপা আমাকে দুধ খাওয়ায়, তারপর মাঝে মাঝে আমার নানার বাড়ি নিয়ে যায়, আমার মা আমাকে দেখে। তো আমার বাবার মধ্যে ডিভোর্স হওয়ার পর 1 বছর পর আমার বাবা আরেকটি বিয়ে করে। বিয়ে করার পর ওই আমার সৎমাটা আমাকে মানে মানে মোটামুটি আদর করার পর 2 বছর কিনা 1.5 বছর পর ওনার একটা ছেলে আসে। আসার পর দেখতেছি উনি মানে আমাকে ওরকম আদর করে না, মানে আগে যেভাবে আদর করে ওইভাবে আদর করে না, মানে আমাকে কুলো তুলে নেয় না, ভাত খাওয়াই দেয় না। তারপর আমার ফুফো মানে আমাকে ডেকে ডেকে ভাত খাওয়ানোর পর তারপর আমার মা কী করছে, মানে আবার বলতেছে না আমার ছেলে লাগবে। তারপর এটা নিয়ে মানে হয়, সালিশ হওয়ার পর এক পর্যায়ে মানে ওদের মধ্যে কত হয়েছে যে মানে 15 দিন মানে বাপের এখানে থাকবে ছেলে, আর 15 দিন মার এখানে থাকবে। আচ্ছা। তারপর আমার মা বলতেছে না আমার ছেলে মানে আমার কাছে রাখবো। তো তারপর চেয়ারম্যানের সালিশ করার পর আমাকে আমার বাবা দিছে বলতে আমার মা বলতেছে উনি তো আরেকটি বিয়ে করছে, বিয়ে না করলে অন্য কথা, উনি যদি বিয়ে করছে ওনার এখানে ছেলে হয়েছে, তাহলে আমার ছেলে কেন রাখবে? তারপর আমি আমার নানার বাড়ি আসার পর বেশ 2-3 বছর চলে যায়। তারপর আমি আস্তে আস্তে বড় হওয়ার পর একদিন আমি আমার দাদার বাড়ি যাই। আমার দাদার বাড়ি যাওয়ার পর আমার ফুপার ওইখানে যাওয়ার পর ভাত খাওয়ার পর আমার সৎমা বলতেছে মানে ওনার ছেলেটাকে মানে কুলে নেওয়ার জন্য। তো আমি কি করছি ভাইয়া কুলে নিয়েছি। তো আমার ওই মানে যে সৎ ভাই উনি কি করছে মানে কান্না করতেছে।
তো আমি অনেক কুলে নিয়েছি, তো উনি বলতেছে মানে ছেলেকে মানে কুলে নিয়েছ মানে কান্না করতেছে কেন, কান্নাটা থামো। তো আমি বলছি যে আম্মা যে মানে উনি ও তো কান্না করতেছে, তো আমি কি করবো। তো উনি কি করছে মানে ওই ছেলের মানে কাড়ি নিয়ে আমাকে মানে মারছে। জি। মারার পর আমি কাঁদতেছি, তো আমার দাদি বলতেছে যে মানে মারছে কেন, ওইটা নিয়ে ঝগড়া হয়েছে। তো এক পর্যায়ে আমার বাবা এসে মানে ওনাকে একটু বকা দিচ্ছে আর কি। তো তারপর আমি আমার নানার বাড়ি আসি, আসার পর আমার মা আমাকে একটা স্কুলে ভর্তি করে, তখন আমার বয়স 4 বছর হবে আর কি। জি। তারপর ওই এটা ছিল আপনার ফোরকানিয়া মাদ্রাসা, তো ওইখানে ভর্তি করার পর আমি যাই, মানে প্রতিদিন কন্টিনিউ করি। একদিন আমি আমার দাদার বাড়ি আবার যাই, যাওয়ার পর আমার সৎ মাটা ওই যে আমি মানে আমাকে মারছে, ওনার পর একটা রাগ, তারপর উনি আমাকে ধরে কী করছে মারছিল। তখন আমার ফুফু কিন্তু ছিল না, আমার ফুফুর কিন্তু বাইরে গেছে, আমার দাদি কিন্তু অসুস্থ, আমার বাবা ওই মানে নৌকার মাঝেই মানে নৌকাতে গেছে আর কি। তারপর উনি কি করছে মারছে, মারার পর মানে আমার যে গোপন অঙ্গ ওইখানে মানে বাইকটি মরিচ দিছে আর কি। কি বলেন, কে করেছে এটা? আমার সৎ মাটা, মানে ওই যে ওনা আমার উপর একটা। আপনার মনে আছে এটাই? হ্যাঁ আমি 100% শিওর ভাইয়া। মাই গুডনেস। ওকে, তারপর আমার গায়ে কোনো মানে একটা স্যান্ডেল কিনছি ছিল আর একটা হাফ প্যান্ট ছিল, তো আমার গোপন অঙ্গে মানে আমার নাভি থেকে শুরু করে মানে আমার আড়ু পর্যন্ত মানে সবগুলো মানে বাইকটু মরিচ দিছে আর কি। তো মরিচ দেওয়ার পর মানে আমার তো মানে জ্বালা যন্ত্রণা করতেছে, আমি তো কাউকে বলতেছি না, আমি তো এগুলো তো চিনিও না। তারপর আমি কান্না করে মানে আমার নানার বাড়ি আসি, আসার পর তখন আমার মা বলতেছে কান্না কেন করতেছস। তো আমি বলছি আমি তো তখন কিছু বলতে পারতেছি না। আমি বলছি না আমাকে মারছে। কি মারছে? আমাকে মারছে। মারার পর আমার মা আমাকে গোসল করার জন্য নিয়ে গেছে, যাওয়ার পর দেখতেছে যে মানে আমার এই অবস্থা। তারপর আমার আম্মা ওইখানে মানে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর আমাদের মানে মাতব্বরকে ডাকার পর এটা দিয়ে সালিশ হয়। তারপর সালিশ হওয়ার এক পর্বে মানে আমার সৎমা বলতেছে ও এখানে আসতে পারবে না। আচ্ছা, তখন কি আপনার সৎ মায়ের ঘরে কোনো ভাই বোন ছিল আপনার? হ্যাঁ। আচ্ছা, ওরা মানে ওইখানে একটা ছেলে একটা মেয়ে হয়েছিল। তো আমি ওইখানে আর যাই না, আমার দাদার বাড়ি। যার পর আমি ওই যেখানে ফোরকানিয়া মাদ্রাসা ওইখান থেকে আমার বড় মামা আমাকে কি করছে প্রাইমারি স্কুলে ভর্তি করেছি ক্লাস 1-এ। তো প্রাইমারি স্কুলে ভর্তি করার পর মানে বৃষ্টির দিন আসার পর ওই আমার বড় মামার ছেলে মেয়ে আছে, তো সবাই কিন্তু ছাতা নিয়ে ভাইয়া স্কুলে যায়। আমি কি করি মানে ওই মানে আমার তো কোনো ছাতা ছিল না, ওই বড় বড় মানে কচু আছে না, কচুর কতগুলো পাতা আছে বড় বড়, ওগুলো দিয়ে মানে আমি স্কুলে যেতে মাথায় পড়ে বৃষ্টি না পড়ে। হ্যাঁ, বৃষ্টি না পড়ে, বইগুলো যেন ভিজে না যায়, বুকের মধ্যে বইতে নিতাম। তো নেওয়ার পর একদিন আমার বড় মাকে বলতেছি যে মামা আমাকে একটা ছাতা কিনে দেন। তখন কিন্তু ভাইয়া ছাতা একটা দাম ছিল 50 টাকা তখনকার সময়। তো আমার বড় মা বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি তো বোর্ডে যাচ্ছি, তো আমি আসলে ছাতা একটা কিনে দিব। তো এটা কিন্তু আমার মামি কিন্তু শুনছে। তো শোনার পর তো আমার মা বলতেছে যে তোর তো বাবা আছে, তোর বাবাকে বল না একটা ছাতা কিনে দেওয়ার জন্য। তো আমি আমার বাবাকে বলছি, আমার বাবা বলছে আচ্ছা ঠিক আছে কিনে দিব। তখনই কিন্তু আমার বাবার সাথে কিন্তু সম্পর্ক আছে, ওই যে মানে দাদার বাড়ি যায় না মাঝখানে দেখলে মানে কতগুলি। তো একদিন আমি স্কুলে যাওয়ার পর বৃষ্টি পড়তেছে, আমার বাবা কি করছে মানে বাজারে যাচ্ছে। তো আমি বলছি বাবা আমাকে একটা টাকা দাও, আমি চকলেট খাবো। তো আমরা বলছে মানে আমার কাছে টাকা নাই। তো ওরকম বলে আমি স্কুলে গেট পর্যন্ত গেছি, মানে গেটে একটু আগে হবে মানে অতটুকু পর্যন্ত গেছি। আমাদের স্কুলটা ছিল মানে মেন রোডের পাশে আর কি। তো আমার বাবা কি করছে মানে বিরক্ত হয়ে কিন্তু মানে আবার মানে পিছনে আসছে, আমাকে তাড়া করছে। আমি আমার দাদার বাড়ি এখানে আসার পর আমার বাবা আমাকে ধরার পর মানে আমাকে আছাড় মারছে মাথা থেকে। আছাড় মারার পর আমার ফুফা দেখছে, আমার ফুফাটা কিন্তু আমার বাবার বড়, তো আমার বাবাকে গালাগালি করতেছে। করার পর এই যে আমার পা মানে এদিক দিয়ে মানে এখনো ফুলে আছে পাটা। তারপর এটাকে নিয়ে মানে আবার মানে ঝগড়া হয়েছে। তো আমার মা মানে আমাকে মারছে কেন টাকা খুঁজতে গেলি। তারপর আমার মামারা আমাকে গালাগালি করতেছে যে এটা তো তোর বাবা না। তারপর আমার মা আমাকে বলতেছে আর কোনোদিন যাবে না। তো না যাওয়ার পর আমি বড় হওয়ার পর আমি কি করছি মানে আমার পরীক্ষা চলে আসে, ক্লাস 1-এর ফাইনাল পরীক্ষা। আমি কি করছি মানে পরীক্ষা না দিয়ে। আপনি তো তখন আপনার বাবা একটা বিয়ে করে ফেলেছে বুঝলাম, আপনার মা তখন আলাদা থাকতেন। আপনার মা তখন কোথায় থাকতেন? আমার নানার বাড়ি থাকে ভাইয়া। উনিও কি বিয়ে করেছেন তখন? না আমার মা বিয়ে হয় না, এখনো পর্যন্ত হয় না। আচ্ছা, তো চলতো কিভাবে, কি করে আপনার ভরণ পোষণ চালাতো? মানে আমার নানার বাড়ি এখানে ওই আমার বড় মামারা মানে নৌকার মাঝি টুকটাক যা দিত তা দিয়ে চলে। হ্যাঁ, আমার মামারা মানে 4 জন আর কি। তো মোটামুটি আমার নানা বাড়ির অবস্থা একটু ভালো ছিল। আমার মা আমার মানে বাবার কাছে থাকা অবস্থায়ও আমার মানে আমাদের ফ্যামিলিটা আমার নানা বাড়ি থেকে চালাইতো। ওই যে আমার বাবা যা টাকা পেতো এগুলো মানে আমার চাচাকে দিয়ে দিই। ওকে, হ্যাঁ। তারপর তো তখন আমি মানে বার্ষিক পরীক্ষা না দিয়ে আমি কিন্তু নৌকা চলে যাই।
মানে ছোট মানে ডেঙ্গি আর কি, মানে যেগুলো মানে ওই যে মাছ ধরার জন্য যায় ডেলি, আমি ওইখানে যাই। মানে বইগুলো রাখছিলাম বলতে মানে জাল আছে না, জালের নিচে রাখছি বইগুলো। আচ্ছা। তো রাখার পর আমি নৌকা থেকে আসার পর আমার মা বলতেছে মানে স্কুলে গেছি কিনা। তো আমি কি করছি, আমি বলছি না মা গেছি, আমি স্কুলে গেছি। তো আমার বলছে মানে তোর পরীক্ষার প্রশ্ন কই। তো আমি তো আর পরীক্ষার প্রশ্ন দেখাতে পারতেছি না। তো আমাকে ওদিনকাল অনেক মারছে, মারার পর আমি কি করছি দূরে মানে এদিক দিয়ে চলে আসছি। আসার পর রাত্রে আর ওইখানে যাই না, একটা নৌকা ছিল মানে কুলের মধ্যে, নৌকার ঘুম যাওয়ার পর তারপর সকালে আমার মা আমাকে মানে কুচ করতেছে। কুচ করার পর ওই যে আমার ফুফা যে আমাকে ছোটবেলা যে পাশে, উনি কিন্তু আমাকে কিন্তু আবার কিন্তু সকালবেলা কিন্তু ওনার বাসা নিয়ে গেছে, মানে আমার দাদার বাড়ি নিয়ে গেছে। আচ্ছা। নেওয়ার পর আমাকে গুসুসু করাইছে, গুসুসু করার পর আমাকে ভাত দিছে। ওই যে আমার সৎমা বলছে বাদামিকে এখানে কেন নামছেন, ওইরকম বলছে, মানে আমাকে বাদামে বলতেছে, হয়তো ওর তো এখানে আসার কোনো অধিকার নাই। তো আমার ফুফা বলতেছে হয়তো তোর বাড়িতে আসে নাই, আমার বাড়ি এনে আসছে। তারপর আমার ফুফা আমাকে গোসল করাইছে, গোসল করার পর আমাকে ভাত খাওয়াইছে, খাওয়ার পর আমি বাসায় আসছি। আসার পর আমি আর ওই বার্ষিক পরীক্ষা দিতে পারিনি, মানে আমি একটা গেছি একটার মধ্যে। ক্লাসের বার্ষিক পরীক্ষাটা? ক্লাস 1 ভাইয়া। ক্লাস 1 ওকে। জি। তো ওইখান থেকে আর মানে প্রাইমারি স্কুলে আমাকে ভর্তি করা নেই। তারপর আমি ওইখান থেকে চলে আসছি। আসার পর আমাকে আবার ওই যে আগে যে মাদ্রাসায় পড়তাম ফোরকানি যেখানটায় ছিলাম, তারপর তো ভর্তি করার পর ওইখানে তো আবার খাতা কলম কোনো সিস্টেম নাই, ওইখানে আপনার চক আর ওই বুট। তো আমার নানা আমাকে একটা 25 টাকা দিয়ে একটা মানে বুট কিনে দেয়। তারপর আমি কি করছি একদিন দুষ্টুমি করে মানে মসজিদে, তখন ফোরকানে ছিল মানে মসজিদের মধ্যে। তো আমি একদিন মানে দুষ্টুমি করে ওই মানে ডাব গাছ উঠছিলাম, ডাব পার হয়ে যাওয়ার জন্য। একজন বলতেছে মানে ডাব লাগবে। তো ওই আমার নানা কিন্তু মসজিদের সর্দার, মানে মসজিদকে মানে নিয়ন্ত্রণ করে আর কি। তারপর আমি ডাব গাছ উঠছি, উড়ার পর ডাবটা পাঠিয়েছি। তখন আমাকে ওই মানে ওই ভাইয়াটা মানে 2 টাকা দেয়, মানে বলছে এগুলো যে চকলেট খেয়েও। তো আমি কী করছি ওই মানে যখন ছুটি হয়েছে, ছুটি হওয়ার পর আমি দোকানে যাই। দোকানে যাওয়ার পর আমি 2 টাকার মানে চনাবুট নিই। তো চনাবুট নেওয়ার পর তখন আমার মা অসুস্থ ছিল, ওই চনাবুটগুলো নিয়ে আমার মায়ের ওখানে আসি। আসার পর আমার মা আমাকে বলতেছে মানে গেছে কিনা, আমি বলছি হ্যাঁ মা গেছি। তো এই চনাবুটগুলো কিন্তু আমার মায়ের হাতে দিই। তো আমার মা বলছে টাকা কোথায় পাইছে। তো আমি বলছি মা আমি তো মানে ডাব গাছে উঠছি মসজিদে, তো মানে আমাকে ভাইয়াটা মানে 2 টাকা দিছে কিছু খাওয়ার জন্য। তো আমি বলছি যে মা আমি তো আল্লাহর কাছে দোয়া করছি আপনি মানে ভালো হয়ে যাবেন। তো আমার মা কান্দে দিছে ভাইয়া, মানে কান দেওয়ার পর আমাকে মাথায় হাত বলে দিছে। তো আমি বলছি মা ওই যে 2 টাকা দিয়ে মানে চনাপুট আনছি এগুলো আপনার জন্য। তো ওই দিনকাল আমার মা কানার পর আমার মা খাইছি, আমি খাইছি চনাপুটগুলো। তখন কিন্তু আমার যে বড় বোনটা এখন বর্তমান আছে, ও কিন্তু স্কুলে পড়ে ক্লাস 2-এ। তারপর ওই চনাবুটগুলো দেওয়ার পর আমি বাতাত খাইছি। বাতাত খাওয়ার পর আমি আবার মানে চড়ে গেছিলাম মানে দুপুরবেলা। যাওয়ার পর আমি কি করছি মানে আবার ওই যে নৌকায় মানে চলে গেছি মাছ ধরার জন্য। তারপর ওইখানে মানে যাওয়ার পর আমি মাছ ধরতে গেছি। মাছ ধরার পর আসার পর আমাকে মানে খাওয়ার জন্য কতগুলো মাছ দিছে। তো এগুলো আমার নানার বাড়ি আনছি। আনার পর তারপর আমার বড় মামি তো খুশি, মানে ছোট ছেলে মাছ টাছ আনছে। জি। তারপর আমার ওইগুলো রান্না করছে, রাত্রে খাইছি। খাওয়ার পর এগুলো যখন রান্না করছে তখন ভাইয়া আমার মামারও বলছে মানে লেখাপড়া না করে মানে সাগরে কেন গেছে। তো আমি বলছি না মা এমনি গেছিলাম। তারপর মানে ওদিনকার রাত্রেবেলা তারপর আমি ভাত খেতে বসছি, সবাই ভাত খাওয়া হয়ে গেছে, আমি ভাত খেতে বসছি। আমার মা বসছিল, আমার মা বসছে ভাত খাওয়ার জন্য। তারপর আমার মামিও ছিল। তো আমার মামিকে বলছি যে মামি মানে ডেকসি যদি ঝোল থাকে আমার 1 চামচ ঝোল দেন, আমি তো শুকনো শুকনো খাইতেছি। তো আমার মামি বলছে মানে এতগুলো তরকারি কেন লাগে, অথচ ভাইয়া মাছগুলোই কিন্তু আমি আনছি। তো এগুলো কিন্তু আমার মা দেখছে। দেখার পর আমার মা ওইখানে ভাত খাই নাই, উঠে গেছে। উঠে যাওয়ার পর তারপর আমি ভাত খাই। আমার ভাত খাওয়ার শেষে আমি আমার মার রুমে আসি। তখন আমি আমার বোন আমার মা একসাথে থাকি। তো আমার মা আমার বলতেছে যে মানে তোদের তো অনেক কষ্ট, তারপর আমি যদি কোথাও চলে যাই তোরা কি কান্না করবি? তো আমি বলছি মা তুমি কোথায় যাবা, আর তোমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই, আর তুমি গেলে আমরা কি করব। তো ওদিনকাল আমার মা আমাদেরকে মানে ওদিনকাল কিন্তু আমার মা সবচেয়ে মনে হয় বেশি আদর করছিল আমাদেরকে, আমি আমার বোনকে সবচেয়ে বেশি আদর করছিল ওদিনকাল। তারপর ফজর বেলা হয়েছিল, দেখতেছি আমার মা নাই। মানে কোথায় গেছে? মানে আমার মা আমার একটা ওই খালার মাধ্যমে চট্টগ্রাম আসে ওদিনকার রাত্রি। আচ্ছা আচ্ছা। উনি কিন্তু ওই আমার মা কিন্তু ফজর আজান দিচ্ছে তখন কিন্তু বেরিয়েছিল। তখন আমার পাশের মানে একটা খালা কিন্তু দেখছে আমার মাকে। তো আমার মা বলতেছে মানে আমি যে যাচ্ছি আমার ছেলে মেয়ের জন্য আমি চট্টগ্রাম যাচ্ছি, তুমি কিন্তু কাউকে বলবা না। ওই মানে এটা আমি লাস্টে শুনতে পাই। আচ্ছা।
তারপর সকালবেলা উঠে মানে আমি মানে খুঁজতেছি আমার আম্মাকে, তারপর দেখতেছি আমার মা নাই, তখন কান্না করতেছি। তারপর কান্না করার পর আমার বোনে কান্না করতেছে, কান্না করার পর আমার মা বলতেছে তোর মা কোথায় বাইকে চলে গেছে কারোর সাথে, ওইরকম বলছে। তো বলার পর যাই এরকম। তারপর একদিন কি করছে, ওই যে আমার মা যে চট্টগ্রাম চলে আসছে, আমি কিন্তু এখন কিন্তু আমার দাদার বাড়ি আবার যাই। দাদার বাড়ি যাওয়ার পর মানে নষ্ট একটা গর্ত আছে আর কি, বাথরুমে ময়লা ওইগুলো মানে বাথরুমে যে ময়লাগুলো আছে ওইগুলো মানে ওই গর্তের মধ্যে জমে আর কি। তো আমি কি করছি, আমার দাদার বাড়ি পশ্চিমে একটা পুকুর আছে, পুকুরে কতগুলো কলা গাছ আছে, তখন কিন্তু আমি কিন্তু ভাইয়া ভাত খাই নাই। তারপর আমি কি করছি, ওই যে খলার তুর আছে না ভাইয়া, এই কলার তুর খাওয়ার জন্য মানে ভাত কানে খিদে লাগছে, তখন ভাবতেছি একটা মানে কলার তুর নিয়ে খাবো। তো আমি কলা গাছে উঠছি, ওঠার পর দেখতেছি ভাইয়া মানে কলার তুরটা মানে ভাঙছি, ভাঙার পর দেখছি মানে কলা গাছ সহ মানে আমি সহ মানে ওই পচা গাছটার মধ্যে পড়ে গেছি। আচ্ছা, গাতের মধ্যে পড়ে যাওয়ার পর ওই যে আমার বড় চাচা কিন্তু আবার কিন্তু আমাকে কিন্তু দেখছে, ওই যে উনি আবার ওই কত মানে কচুর শ্বাস করে আর কি জমিনে, উনি আমাকে দেখছে মানে আওয়াজ করছে, দেখছে, দেখার পর এরকম সহন করতে পারতেছি না, আমার মানে গলা পর্যন্ত ঢুকে গেছে আমি। তারপর আমি মানে চিৎকার আসি যে আমার চাচা কিন্তু আসতেছে না, আমার বড় চাচা, ওই যে আমার ফুফু কিন্তু আমাকে কিন্তু দেখছে, দেখার পর আমার দূরে আসছে, আসার পর দেখছে ওই যে বাথরুমে কতগুলো পোকা টোকা থাকে না, লেদা পোকা বলে যে, এগুলো আমার মানে পুরো শরীর হয়ে গেছে। তো এই আমার সৎ মা কেউ ধরতেছে না, আমার চাচা আছে, আমার নিজের বাবা পর্যন্ত আমাকে ধরতেছে না, মানে একটা দুর্গন্ধ বের হচ্ছে। তো আমার ফুফাটা কি করছে, ওই যে ওনার 10 টাকা দিয়ে একটা সাবান আনে, সাবান আনার পর দোকান থেকে আমাকে গোসল করায়, গোসল করার পর আমাকে খাওয়ার পর আমি কিন্তু তখন থেকে কিন্তু আমার দাদার বাড়ি কিন্তু থাকি, আমার নানার বাড়ি কিন্তু তখন কিন্তু কম থাকি, এই যে মাসে 1-2 বার ওইখানে যাই। যাওয়ার পরে কিন্তু রাত্রে চলে আসি, ওই যে আমার দাদির সাথে আর আমার ফুফোর সাথে আমি থাকি। থাকার পর আমার মা একদিন কি করছে মানে ফোন করছে, ফোন করার পর মানে বলতেছে মানে রুবেল কোথায় আর শাহিনুর কোথায়, আমার বোনের নাম হচ্ছে শাহিনুর। তো আমাকে মানে বলতেছে মানে তোর আমার ফোন করছে, মানে আমাদের ওই নানা বাড়ির মসজিদের এপাশে একটা স্কুল আছে, ওনার থেকে একটা নাম্বার নিয়ে গেছিলো ওই ম্যাডামের থেকে, ম্যাডামের কাছে ফোন করছে। তো ম্যাডাম মানে আমাদেরকে ডাকছে, ডাকার পর আমি তো কান্না করতেছি যে মা তুমি চলে গেছো, এখানে আমাদেরকে তো বার্তা দেয় না। কয়দিন পরে ফোন দিয়েছে? এই 2 বছর কিংবা 2.5 বছর। এর মধ্যে যোগাযোগই করেনি? এর মধ্যে মানে এখানে আসে নাই, তখন তো ভাইয়া ওইখানে মানে মোবাইল খুবই কম ছিল, মানে একদম কম ছিল। আর আমার মা তো, আপনারা তখন কুতুবদিয়াতে? হ্যাঁ, আমি কিন্তু কুতুবদিয়া, আমার মা তখন চট্টগ্রামে। তো এই কল দেওয়ার পর আমি কান্না করতেছি, তো আমার মাকে সবকিছু বলছি যে মা আমি তো এরকম গাঁথার মধ্যে পড়ে গেছি, কেউ ধরছে না। তারপর আমার ফুফা আমাকে মানে পরিষ্কার করছে, আমি তো এখন আমার ফুফার সাথে থাকি, আমার নানা বাড়ি যেল, তো আমার বড় মামি তো আমাদেরকে বর করে। তো আমার মা কান্না করে বলছে যে বাবা কি করবা, তোমার বাবা তো আমাকে তো ছাড়িয়ে দিছে, তো এখন তো কি করবা, কষ্ট করে একটু চলো, আমি যদি এখানে যদি সুযোগ পাই তাহলে তোমাদেরকে এখানে নিয়ে আসবো, আমি তো এখানে তো একটা জব করতেছি। তারপর ওইখানে আমার ওদিনকাল আমার সাথে কথা বলার পর আমার ফুফাকে বলছি যে ফুফা আজকে তো মানে আমার সাথে কথা হয়েছে, আমার আম্মা নাকি চট্টগ্রাম গেছে, সবাই বলতেছে আমার আম্মা কোথায় চলে গেছে। তারপর আমার ফুফা বলতেছে আচ্ছা ঠিক আছে, আবার যদি কল দেয় তখন আমাকে বলবা। আমার ফুফা কি করছে মানে ওনার নিজের টাকা দিয়ে আমাকে আবার স্কুলে ভর্তি করে, ওই প্রাইমারি স্কুলে ভর্তি করার পর আমি স্কুলে যাই। স্কুলে যাওয়ার পর আমি ক্লাস 1 থেকে 2 উঠছি। তখন কিন্তু ওই যে সবাই স্কুলে গেলে মানে কিছু খাইতো, তখন কিন্তু আমি কিন্তু কিছু খাইতাম না। তখন আমার একটা বন্ধু আছে, ও মানে মোটামুটি আর্থিক অবস্থা ভালো, তখন ও কিছু মানে যখন কিছু খায় তখন আমাকে দিত। তারপর একদিন আমার ফুফার একটা দোকান আছে, মানে ছোটখাটো একটা দোকান আর কি। তো ওই দিনকাল আমাকে দোকানে বসাইছে, বসার পর সকালবেলা দোকানে বসার পর ওই যে বলছিলাম ফোরকানের ছেলেরা তো সকালবেলা তো আপনার ওই যে হেফজোখানা মানে আরবি পড়তে যায়। তো আমার ফুফা বলতেছে তুই দোকানে বস, তুই স্কুলে যাওয়ার আগে মানে আমি তোকে টাকা দিব, তুই কিছু খেতে পারবি। তো আমি দোকানে বসছি, দোকানে বসার পর আমার ফুফা মানে বাসে গেছে, রান্নাবান্না করতেছে, আমি স্কুলে যাব, রান্নাবান্না করতেছে। আমার একটা ফুফুতো বোন আছে, ও কি করছে দোকানে বসে, ক্যাশে কিন্তু আমাকে কিন্তু বসতে দেয় না, মানে কিছু বিক্রি করলে আমি দিই, ওই টাকাগুলো কিন্তু আমার ফুফুতো বোন নেয়। তো আমার ফুফুতো বোন ওই ওয়াশরুমে যায়, ওয়াশরুমে যাওয়ার পর এখানে দেখতেছি মানে 20 টাকার একটা নোট আছে, আর সবগুলো 2 টাকা 5 টাকা। আমি কি করছি ওই 20 টাকার নোটটা মানে ওইখান থেকে নিয়ে ফেলছি। আচ্ছা, নেওয়ার পর আমি স্কুলে গেছি, স্কুলে যাওয়ার পর মানে খলা তলা খাইছি, মানে মানে তখন মনে হয়েছে 20 টাকা মানে আমার কাছে 20 লাখ টাকা তখন মনে হয়েছিল, প্রথম চুরি জীবনের প্রথম চুরি। রাইট। তারপর আমি 20 টাকা নিয়ে ওই স্কুলে মানে খলা তলা খাই। তারপর ওই যে আমার যে বন্ধুটা মানে আমাকে খাওয়াই, ওকে কি করছে আমি ওদিনকাল খাওয়াই।
আস্তে আসার খাওয়াই, চকলেট টকলেট খাওয়ার পর আমার কাছে কিন্তু 10 টাকা আছে। আসার পর তো আমার ফুফু তখন কিন্তু আমার ফুফাকে যে বলছে আমি কিন্তু জানি না এটা বিষয়টা। তারপর আমি আসার পর আমার ফুফা বলতেছে এই সকালবেলা তো মানে মরিয়ম বলতেছে মানে ওই ক্যাশে নাকি 20 টাকা ছিল, তুই কি কোনো টাকা পয়সা নিছো আমাকে বলতেছে। তো আমি বলছি না, আমি তো কোনো টাকা পয়সা নিই নাই। তারপর এরকম বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি খুঁজে দেখবো হয়তো বা টাকাটা কোথায় আছে এটা দেখবো। দেখার পর আমাকে বার্তা দিছে আমার ফুফা। দেওয়ার পর আমি শহরের দিক দিয়ে আসি দোকানে। আসার পর আমার ফুফা কী করছে মানে ওই যে জানছে মানে আমার থেকে টাকা ছিল, ওই যে আমি স্কুলে মানে আমার বন্ধুকে খাওয়াইছি, আমি নিজে খাইছি। তো আমার ফুফা আমাকে মানে ডাকে নিয়ে গেছে। নেওয়ার পর মানে মারার মতো একটা মানে ধমকি দিচ্ছে আর কি, মানে তুই টাকা নিস এসে। তো তখন ভাই আমার পকেটে হাত দিই, দেখতেছে আমার পকেটে 10 টাকা। তখন বলছে তোর কাছে তো কোনো টাকা নাই, তোকে 10 টাকা কে দিচ্ছে। তো আর তুই নাকি স্কুলে নাকি নাস্তা খাইছস, চকলেট টকলেট খাইছস, তো তোকে টাকা কে দিছে, তোকে তো টাকা দেওয়ার মতন কেউ নেই। তা বলছে না আমার মামা দিছে। তো উনি বলছে না, তুমি যদি সত্যি কথা না বলে তাহলে তোমার এখান থেকে বের করে দিতে পারবো। এখন তো তোমার নানা বাড়ি ওরকম দেখে না কেউ, তোমার মা যেহেতু নাই, এখন তো মানে তুমি তো আমার কাছে আসো, আর তোমার বাবা তো তোমাকে মানে 2 চোখে দেখতে পারে না এখন। তো আমি বলছি হ্যাঁ আমি 20 টাকা বলে নিছি। তখন কিন্তু ভাইয়া আমার মনে হয়েছে মানে আমার এখন বর্তমানে মনে হচ্ছে আর কি, তখন যদি আমার মা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো ওই অবস্থায়, ওনাদের যদি টাকাগুলো হতো তাহলে উনি কিন্তু অন্তত মারতো। কিন্তু আমার ফুফোটা আমাকে ওই যে প্রথমে বলছিলাম স্বীকার করে না একটা ধমকে দিয়েছিল, তখন কিন্তু আমি স্বীকার করছি। স্বীকার করার পর আমার ফুফা কিন্তু আমাকে কিন্তু তুই বলে মানে শব্দ করে নাই, যেহেতু ওনার কোনো ছেলে মেয়ে নাই। তারপর আমি এভাবে চলতেছে। তারপর একদিন আমার মা আবার ফোন করছে। ফোন করার পর মানে ওই ম্যাডামটা আমাদেরকে ডাকার পর কথা বলতে বলছে। আমার বাবা বলতেছে যে আমি তো বাড়িতে যাব, মানে তোমার জন্য কিছু আনতে হবে কিনা। তা বলছে মা আমার জন্য মানে একটা শার্ট নিয়ে আসিও, আমার তো মানে ওইরকম শার্ট টার্ট কিছু নাই। তো হয়তো কী কালার নিবা, মা লাল কালার, আমার এখনও লাল কালার ফেভারিট। তারপর আমার মা আমার জন্য একটা শার্ট, একটা জিন্স প্যান্ট, মানে প্রথম ওই মানে চট্টগ্রাম থেকে মানে বাড়িতে আসার পর আমার নানার জন্য যা যা লাগে আমার নানির জন্য আনছে। ওই যে আমার বড় মামা মানে আমাদেরকে মোটামুটি দেখতো আর কি, আমার আর মামাগুলো দেখতো না আমাদেরকে ওরকম। তো ওনার একটা ছেলের জন্য যা আনছে আমার জন্য সেম তা আনছে। তারপর আনার পর তো আমার মা তো অনেকদিন পর আসছে, আমাকে টাকা দিছে। টাকা দেওয়ার পর আমি তো অনেক খুশি যে আমার মা মানে অনেক টাকা ইনকাম করছে, ইনকাম করার পর আসছে। তারপর আসার পর আমার মা মানে আবার চলে যাবে, তখন মানে আমাকে বলতেছে যে আপনার কাছে তো আপনার মাও থাকতো না, বাবাও থাকতো না। বাবা থাকতো, আপনি থাকতেন মূলত হচ্ছে মানে আমার ফুফার কাছে আর আমার নানার বাড়ি। আচ্ছা, তাহলে বুঝেন যে ওর ছোটবেলার শৈশবটা কতটা মানে বেদনাবিধুর হতে পারে, বা সিচুয়েশনালিও কতটা আসলে অন্য পরিবারের চেয়ে আলাদাভাবে বড় হচ্ছে। জি বলেন। তারপর ভাইয়া ওই আমার মা মানে চট্টগ্রাম আসার জন্য মানে 3-4 দিন থাকার পর আমাকে বলতেছে না, মানে আবার চলে যাবে। তো আমি কি করছি, ফোরকানি থেকে আসছি। আসার পর আমার মা আমার নানিকে বলতেছে আমি তো কালকে চলে যাব, এখন তো আমি তো জেলে, তো রুবেল তো আমাকে ধরে রাখবে। তো আমার নানিকে বলতেছে, আমি কিন্তু ওই যে ফোরকানিয়া থেকে আসার মানে আরবি শিখতে গেছিলাম, ওইখান থেকে আসার পর কিন্তু আমি কিন্তু জিনিসটা শুনছি। তখন আমার নানি আমার মা কিন্তু খেয়াল করে নাই, ভাত খাওয়ার সময় বলতেছে। তো আমি কি করছি ভাইয়া, ওই যে আমার মা মানে চট্টগ্রাম যেন না আসে ওই জন্য আমার মায়ের যে ওড়নাটা ছিল ওইটা কিন্তু আমি কিন্তু লুকাই ফেলছি। কেন? মানে আমার মা আর আসতে পারবে না। হ্যাঁ, তখন মনে হয়েছিল যে আমি মানে আপনাকে ছেড়ে যাতে না যায় সেটা কথা বলেন। হ্যাঁ, কুতুবদিয়া থেকে যাতে মার ওড়না লুকিয়ে রেখেছেন যাতে মা আপনাকে ছেড়ে না যায় চট্টগ্রামে। জি জি, ওকে। তারপর আমার আম্মা ওড়না খুঁজার পর দেখছে পায় নাই। তারপর আমাকে বলছে বাবা মানে আমার তো মানে এই জিনিসটা রাখছি, ওড়নাটা রাখছি, তুমি কি দেখছো? আমি বলছি না মা, আমি তো দেখি নাই। তো হয়তো তুমি যদি দেখে থাকো তাহলে বলো, আমি তো আর যাবো না, একেবারে চলে আসছি এখানে। তারপর আমি বলছি না আমি নেই নাই। তারপর রাতে খাইছি, খাওয়ার পর আমার মা ওই দিনকাল আমার খাওয়া দিছে। খাওয়া দেওয়ার পর আমি সকালবেলা হওয়ার পর আমি আবার ফোরকানি আসছি। আসার পর আমি মানে বাসা থেকে বেরোইছি, আমার মা কি করছে, ওই যে আমার নানা বাড়ির পিছন দিয়ে মানে চলে গেছে অন্য একটা ওড়না নিয়ে। তো আমি আসার পর দেখছি আমার মাকে পাই নাই, তখন আমি কান্না করতেছি। তো চিটাগাং এসে উনি কি করতো ওই সময়টাতে? উনি একটা ইন্ডাস্ট্রি একটা জব করে। কিসে জব করতো? একটা ইন্ডাস্ট্রিয়াল জব। জি। কোনো গার্মেন্টসে কাজ করতো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, কোনো একটা জব করতো, সুপারভাইজার হিসেবে জব করতো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তারপর উনি চলে আসে। আসার পর আমার বোনটা তখন কোথায় থাকতো? আমার বোন মানে আমার সাথে থাকে। আপনার চেয়ে ছোট?
না আমার বড় 2 বছরের বড় 2 বছরের বড় ছিল ওকে জি তারপর আমার বোন ওইরকম খানা করে না আমার মায়ের জন্য আমার মা চলে গেছে এখন আর আসবে না ওরকম বলে তারপর 2-3 দিন চলে যায় যাওয়ার পর আমার মা ওই যে ম্যাডামের কাছে আবার ফোন করছে তো ম্যাডাম কিন্তু ওদিনকাল কিন্তু আমাদের কিন্তু আর কিন্তু দেয় নাই মানে বিরক্ত হয়ে যায় যে এখানে বারবার ফোন করে আমার মা ওদিনকাল আমাদেরকে আর পায় না পাওয়ার পর আমি আর কথা বলতে পারি নাই তারপর আমি কিন্তু আবার আমার দাদার বাড়িতে আসি তখন কিন্তু তখন থেকে কিন্তু আমার একটা ঘৃণা চলে আসছে যে ওই যে আমি মানে কাজটা গর্তের মধ্যে পড়ে গেছি আমার বাবা আমাকে ধরে নাই তো তখন থেকে ভাবতেছি না এটা আমার বাবা না আমি ওনাকে আর বাবা বলে ডাকবো না আচ্ছা তারপর আমার দাদি কিন্তু ওই সময় কিন্তু মারা যায় ওকে মারা যাওয়ার পর আমার মার পর আমার দাদি আমার কাছে সবচেয়ে সম্বল ছিল কারণ কেউ যদি আমাকে যদি মারতো আমার দাদি প্রতিবাদ করতো আর কেউ যদি আমাকে যদি কিছু বলতো আমার দাদি মানে সবাইকে বকাবকি করতো ভাত না খেলে আমার দাদিকে যেগুলো দিত ভাতগুলো দিত ওগুলো আমি আমার দাদি ভাত করে মানে ভাগ করে খাইতাম আর কি তারপর 2 মাস পরে আমার মা আবার ফোন করছে ম্যাডামের কাছে ফোন করার পর ম্যাডাম আমাদেরকে ডাকছে ডাকার পর বলতেছে মানে কী রকম অবস্থা তখন আমি কি বলছি ভাইয়া না তুমি আমার মা না আমি তোমার সাথে কথা বলবো না তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো না বলে আমরা মানা করছিলাম তবু শুনো নাই তারপর আমার বলছে যে বাবা এভাবে কথা বলো না আমি তো এখানে আসছি টাকা ইনকাম করতেছি তোমাদের জন্য আমি যদি টাকা ইনকাম না করি তাহলে তোমরা খাওয়া কি বাবা তোমাদের তো নিজস্ব কোনো ঘর বাড়ি কিছুই নাই যেহেতু তোমার বাবা আরেকটি বিয়ে করছে তারপর ওইরকম বলে তারপর আমার মার সাথে কথা বলা শেষ হয়েছে তো আমাকে বলছে যে মানে তোমার বড় আফা আসলে আমাকে একটা কল দিও ম্যাডামের কাছ থেকে একটা মিস কল দিও তারপর মিস কল দেওয়ার পর ধরে না তখন কিন্তু আমার মা কিন্তু ফোন ইউজ করে না ওই যে প্যাক্সের দোকান থেকে কল করছিল তো এই প্যাক্সের দোকান ধরছে উনি ধরার পর বলতেছে যে মহিলা কল দিচ্ছে উনি তো চলে গেছে বাসায় আপনারা মানে অন্যদিন কল দিয়েন উনি আসলে আমি বলবো কল দিতে তারপর আমার বোন আমি আসলে আসি আমার নানার বাড়ি আসার পর আমার ওইখানে ভাত খাওয়ার জন্য বসছি দেখতেছি মানে ডেকের মধ্যে আর ভাত নেই আমার মানে ওরা খেয়ে ফেলছে তারপর দেখতেছি মানে কোনো কিছু খাই নাই আমার বোনও কিছু খাই নাই তারপর আমি আমার ফুফার এখানে আসি ওইখানে দিচ্ছি মানে আমার ফুফার ওইখানে কিন্তু ভাত নাই তখন কিন্তু ভাইয়া এই 3টা বাজতেছিল তারপর ওই যে আমি আবার কলা গাছ উঠছি মানে কলা মানে কাঁচা কলার তুর খাবো কলার তোর আর কি তো ওই কলার তোর পারছি পারার পর ওদিন আমার ভাগ্য ভালো মানে কলা গাছ আর ভাঙে নাই তারপর কলার তোর খাইছি তারপর মুখ টুক একদম কষ হয়ে গেছে আবার ওই যে মানে নদীর এখানে যায় সাগর পাড়ে যায় যাওয়ার পর একজনে মানে মাছ কিনতেছে মাছ কেনার পর উনি বলতেছে যে আমার মানে মাছগুলো বাসায় দিয়ে আসো আমি তোমাকে 3 টাকা একটা মানে ডানিশ দেবো আর কি বন দিব ওনার বাড়িটা ভাইয়া ধরেন 2 কিলোমিটার হবে তো আমি কী করছি ওই যে একটা মানে বাতাত কিছু খাই নাই মানে অনেক খিদে লাগছে তো আমি কী করছি মানে ওনার মাছগুলো মানে ওইখানে দিয়ে আসি ওনার বাসায় তারপর উনি আমার একটা বন দেওয়ার পর ওইটা খাই তারপর আমি আবার রাত্রিবেলা বাসায় আসার পর আমার মামি কী করছে মানে অনেক গালাগালি করতেছে মানে সারাদিন কোথায় গেছে কি করছে তারপর আমি আবার মানে বাসা থেকে বেরিয়ে চলে আসি আসার পর ওই যেখানে প্রথমে একবার তাকছিলাম নৌকায় ওইখানে তাকার পর সকালবেলা আমার ফুফা আমাকে মানে কুঁচতে গেছে যাওয়ার পর আমাকে নিয়ে আসছে ওইখান থেকে গোসল করাইছে করার পর আমাকে ভাত খাওয়াইছে তারপর ঘুম যাওয়ার পর আমি আবার আমার নানার বাড়ি আসার পর আমার বড় মামা কিন্তু ওই যে মানে নৌকা থেকে আসছে আসার পর ওনার ছেলের জন্য একটা প্যান্ট একটা শার্ট নিয়ে আসছে আসার পর আমার জন্য মানে ওনার ছেলের জন্য যা আনছে আমার জন্য কিন্তু তা আনছে ওকে তো এটা কিন্তু আমার মামি কিন্তু এরকম দেখতে পারতো না তো এটা নিয়ে মানে বলছে ওর তো বাবা নাই ওর মা তো চলে গেছে তো আমাদেরকে দেখতে হয় তারপর আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম বড় হওয়ার পর আমি ওইখানে আর কিন্তু লেখাপড়া কিন্তু করি না লেখাপড়া একদম ছেড়ে দিছি কেননা আমার মা এখানে চলে আসছে আমাকে কেউ এরকম ভালো করে যত্ন নেয় না তারপর আমার তো বাবা তো থেকেও তো নাই আমার বাবা আমাদের সাথে কথা বলে না তারপর ওই যে নৌকোগুলো আছে না ওইখানে যায় মানে প্রতিনিয়ত যায় তখন কিন্তু কন্টিনিউ তখন নৌকায় ওই যে মাছ দেয় খাওয়ার জন্য মাছ আনলে কিন্তু মানে মোটামুটি ভালো করে খেতে পারে আর মাছ আনলে মাছ যদি না নিয়ে আসে তাহলে কিন্তু মানে আমার মামি কিন্তু আমাদের কিন্তু মানে একটা বকাতকা যায় আর কি জি তারপর এরকম চলতেছে আমার বয়স যখন 8 থেকে 7 বছর হবে তখন ওই যে ট্যাগনাপ মানে লবণে মাঠ করার জন্য আমার লোক খুঁজতেছে তারপর আমি কি করছি আমার একটা মামা আছে ট্যাংনাপ যাবে তো আমি ওনাকে বলতেছি যে মামা আমি তো ট্যাংনাপ যাব আমি এখানে কেউ তো আমাকে এরকম দেখে না
ওইখানে কিন্তু ভাইয়া যাই মানে 6 মাস 7 মাসের জন্য। তো আমি টেকনাফ চলে আসি লবণের মাঠ করার জন্য। আসার পর ওইখানে ওনার কাছে থাকি। তারপর সপ্তাহে মানে আমার থেকে একলা বাসায় থাকতে হতো। একা বাসায় থাকতে হতো? হ্যাঁ, সপ্তাহে মানে আমরা 3 জন থাকতাম একটা বাসার মধ্যে। তারপর মানে সপ্তাহে মানে 2 দিন ওর পালা থাকে, 2 দিন ওর পালা থাকে, মানে বাদটা তো আমার থেকে রান্না করতে হতো। তারপর আমি একদিন কি করছি, মানে বাজার আসি, আসার পর ওইখানে মুভি টুভি দেখি, দেখার পর আমি আবার চলে আসি। আসার পর ওরকম করতে করতে মানে ওইখানে মানে সিজন শেষ হয়ে গেছে, মানে লবণের সিজন শেষ হয়ে গেছে। আসার ওই যে সেনাবাহিনী যে মানে আমাদের বাসার পাশে একটা ক্যাম্প ছিল সেনাবাহিনীর, তো ওই যে সেনাবাহিনীকে দেখতাম, মানে একটা নিজের মধ্যে একটা মানে আসছে আর কি, মানে স্বপ্ন আসছে যে আমি একদিন এরকম হব, সেনাবাহিনী হব। তারপর ওইখান থেকে আসি, আসার পর মানে ওই যে আমাকে, আমি যে ওইখানে যে 6 মাস ছিলাম, আমাকে কিন্তু 5,000 টাকা দিছিল। জি, 5,000 টাকা কাজ কি ছিল আপনার? কাজ ছিল এই যে মানে লবণ, ওই পলিটিন আছে না লবণগুলো, ওইগুলো মানে 12 ভরে দিতাম, তারপর রান্না বান্না করতাম, তারপর বাসায় থাকতাম, এগুলো আর কি। মানে ওরা যা করতো কাজ আমি তা করতাম, কিন্তু আমি ছোট, ওরা বড় আর কি, ওদের মতন করে কাজ কাম করতাম। তারপর ওইখান থেকে আসি, আসার পর আমাকে মানে 6 মাসের মজুরি 5,000 টাকা দেয়। আচ্ছা। তারপর ওই টাকাগুলো কি করছে, আমার নানাকে দিছি। তারপর আমার কিন্তু 2-3 মাস কিন্তু অনেক ভালো ছিল, মানে কেউ ভাত খেলে কেউ কিছু বলতো না, ঠিক টাইমে ভাতটা দিত, সালান টালান রাখতো। রাখার পর আবার ওই যে মানে মৌসুম চলে আসছে, মানে লবণ শ্বাসের আর কি। তখন আমার আফন শাশুতো ভাই কিন্তু লবণের মাঠ করার জন্য টেকনাফ যাবে। যাওয়ার পর উনি গেছে ওইখানে লবণের মাঠটা নিছে। ওইখানে কিন্তু ভাই একটা নিয়ম কি জানেন, মানে আগে থেকে মানে বুকিং দিতে হয় যে, তো উনি যাওয়ার পর বুকিং দিছে। যাওয়ার পর আমি কিন্তু জানি না, ওই যে আমার শাশুতো ভাইয়ের সাথে আমার বাবা গেছে লবণের মাঠ করতে। জি। তারপর ওনারা প্রথমে চলে গেছে, 1 মাস পর আমার শাশুতো ভাই এখানে আসছে। আসার পর একটা লোক লাগতেছে, লোক লাগবে বলতে ওনার আমার শাশুতো ভাই মানে অনেক মানে বড় করে নিছে আর কি, প্রায় 20 কানি নাকি 25 কানি লবণের মাঠ করবে। ওনার 4-5 জন মানে হেল্পার আছে আর কি। জি। তারপর আমাকে বলছে মানে তুই যাবি কিনা, তুই তো এর আগে তো একবার গেছস, যাবি কিনা? তা বলছি হ্যাঁ যাবো। তখন আমার শাশুতো ভাইয়ের সাথে আসি টেকনাফে। আসার পর আস্তে আস্তে আমাদের রাত হয়ে যায়, প্রায় 12টা হয়ে যায়। তখন বাসায় আসি, আসার পর দেখতেছি ওইখানে আমার বাবা, মানে যেখানে দেখার কথা না আর কি, হঠাৎ করে। হঠাৎ তখন মানে আমার মাথাটা ঘুরে গেছে। তারপর আমার শাশুতো ভাইকে গালাগালি করতেছে, ওকে কেন আনছে এখানে। তারপর আমি কিন্তু আমার বাবার সাথে কিন্তু কথা বলি না ওইখানে। তারপর আমার মানে আমাদের বাড়ির পাশে একটা লোক ছিল, তো আমি ওনার সাথে থাকতাম রাত্রে। তারপর মানে ওরকম চলে যায় 2-3 মাস যাওয়ার পর আমি কিন্তু আবার কিন্তু ওই যে বাজারে যাই, মূলত মেশিনের মালপত্র, তারপর আপনার কারেন্সি এগুলো, তারপর বাজার তাজা যা লাগে ওগুলো আমি কিন্তু নিয়ে আসতাম। আমার কিন্তু ওখানে কিন্তু কোনো কষ্ট করতে হতো না, মানে ভাতটা তো কোনো কিছু রাঁধতে হতো না, আর মানে কোনো কিছু করতে হতো না। ও দুপুরবেলা হলে জায়গায় জায়গায় মানে মানে ভাতগুলো দিয়ে আসতাম আর কি। তারপর একদিন আমার বাবা বলতেছে মানে এখান থেকে চলে যেতে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি কেউ যদি এখান থেকে যদি বেড়াতে যায় তাহলে আমি ওদের সাথে চলে যাব। ওই যে আমি যে আমার বাবার সাথে থাকি, আমি তখন কিন্তু আমার বাবা কিন্তু আমি যে 2-3 মাস ছিলাম ওইখানে আমার বাবার সাথে, আমার বাবা নিজ পকেট থেকে আমাকে মনে হয় 2 মাসে 1 টাকা মনে হয় কিছু কিনে দেয় নাই। ওই আমার নানার বাড়ির পাশে একটা মামা আছে, উনি বাজারে গেলে আমাকে নিয়ে যেত, নিয়ে যাওয়ার পর উনি যা খেত আমাকে দিত। তারপর ওই যে আমার চাচাতো ভাই যার মাধ্যমে গেছি, একটা জিনিস আমরা বুঝতে পারছি প্রিয় শ্রোতা, খণ্ড খণ্ডভাবে ওর শৈশব জেনে, সেটা হচ্ছে যে ও যে সিচুয়েশনে বড় হয়েছে সেখানে আসলে পিতৃ আদর ছিল না, মায়ের আদর ছিল না। একটা কথা বলে যে আসলে এ বাড়ি তো ও বাড়ি, এই ঘর তো ও ঘর, না আছে গাইডেন্স, না আছে মনের শখ পূরণ। ছোট একটা বাচ্চা সে কোনো লজিক বুঝবে না, কিন্তু এই ধরনের বাচ্চাদের সাধারণত যেটা হয় অনেক কষ্ট নিয়ে বড় হয়, কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক হয়। তো ওর শৈশবটা আসলে অনেক নিডি একটা শৈশব, ঠিক আছে? মায়ের স্নেহ, বাবার স্নেহ কোনো কিছুই সে ঠিকমতো পায়নি, বরঞ্চ যেসব ঘটনা ওর জীবনে ঘটেছে 19 বছরে, এগুলো তো আসলে এই চোখ বন্ধ করলে কিছুদিন আগের ঘটনা ওর জীবনে। সেই রকম একটা শৈশব থেকে ও আসলে কোন ধরনের অপরাধের দিকে গেছে সেই জায়গাটা একটু নিয়ে আসা। এবং একই সাথে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে ওকে আমরা আজকে কেন সিক্রেটসে নিয়ে এসেছি এই ভুলটা বা এই অপরাধটা স্বীকার করানোর জন্যে, সেটা হচ্ছে যে ও যে অপরাধটা করেছে বা যে ভুলটা করেছে সেই ভুলটা কতটা ভাইরাল হলে, কতটা
মানে কি বলা যেতে পারে স্ট্রেংথ থাকলে যে সমাজের এই শ্রেণীর একটা মানুষ বা এই শ্রেণীর একটা ছেলের কাছেও এই ভুলটা যেতে পারে। অ্যান্ড ইটস ওয়ান কাইন্ড অফ ডিজিটাল অপরাধ। আমি মনে করি ডিজিটাল অপরাধ এই কারণে যে কারণ এটা এই অপরাধ করতে হলে ইন্টারনেট লাগে, এই অপরাধ করতে হলে আরও অনেক কিছু লাগে। আমরা একটু ধীরে ধীরে ওর কাছে সেই জায়গাটাতেই যাব। জি বলুন। তারপর ভাইয়া তারপর ওই যে আমি যার মাধ্যমে ট্রেন আপ গেছি আমার শাশুড়ো ভাই, উনি কিন্তু আমাকে কিন্তু একটা কিন্তু বাঁকের দোকান দিছে যে আমি বাজারে গেলে ওইখানে খাবো, টাকাগুলো উনি দিবে। তারপর ওনার কথা ছিল মানে 10 টাকা খেতে। তো একদিন ভাই আমি কি করছি মানে 14 টাকা খেয়ে ফেলছি, মানে 2টা পরোটা একটা হালুয়া খাইছি একটা চা খাইছি 14 টাকা দিয়ে। 4 টাকা বেশি খেয়ে ফেলছেন? হ্যাঁ 4 টাকা বেশি খাইছি। তো উনি ওইখানে বাসায় এসে কিন্তু গালাগালি করতেছে আমাকে, মানে 4 টাকা এখানে বেশি খাইছে। তারপর উনি আমাকে পাঠা দিছে। পাঠা দেওয়ার পর ওই আমি কিন্তু 3 মাস ওইখানে ছিলাম। পাঠা দেওয়ার পর আমাকে কোনো টাকা পয়সা দেয় না। আমার শাশুড়ি বাসায় চলে আসি, আমাকে একটা লুঙ্গি আর একটা শার্ট দেয়। ওই শার্ট আর লুঙ্গি নিয়ে আমি ওই দিনকাল আমার নানার বাড়িতে আসি। আসার পর ওই যে আমি যে গেছিলাম আমার শাশুড়ি ভাইয়ের সাথে, আমি কিন্তু কাউকে বলে যাই নাই, শুধু আমার শাশুড়ি ভাই আর ওই যে আমার বাবা আর ওইখানে যারা থাকে ওরা জানতো, আর কেউ জানতো না। তো আমি আসছি, আসার পর আমার নানা কান্না করতেছে, মানে মনে করছে আমি কোথায় হারিয়ে গেছি বা কোথায় চলে গেছি। তারপর আমি সব কিছু বলছি, বলার পর বলছে মানে টাকা পয়সা দিছি কিনা। তাই আমি বলছেন আমাকে কোনো টাকা পয়সা দেয় না, একটা লুঙ্গি আর একটা শার্ট কিনেছে। তো এই লুঙ্গিটা ভাইয়া অনেক ছোট ছিল, মানে আমার পছন্দ হয়েছে নিয়েছি, কিন্তু লুঙ্গিটা অনেক ছোট, মানে আমার চাইতে অনেক 2-3-4 বছরের ছোট ছেলের লুঙ্গি। তারপর আমি নিয়েছি। তো নেওয়ার পর আমার বলতেছে যে এক বৃহৎ একটা লুঙ্গি, এটা কি কিনে দিছে। তারপর ওইগুলো কিন্তু বাইরে ফেলা দিছে লুঙ্গিটা। আচ্ছা আমার নানা। তো ফেলে দেওয়ার পর আমি ওইখান দিয়ে নিছি। নেওয়ার পর আমি পড়তেছি, এরকম করতে করতে আমার মা, মানে আমি যে ওইখানে গেছি টার্ন আপ গেছি, ওইখানে মাঝখানে কিন্তু আমার মা কিন্তু অনেকবার কল দিচ্ছে, আমাকে পায় না, আমার বোনের সাথে কথা বলছে। তারপর একদিন আমার মা কল দিচ্ছে, আমার মায়ের সাথে কথা বলছি, মানে এতদিন কোথায় ছিলাম, কি করছি, কোথায় গেছি, তো আমি সব কিছু বলছি। তো আমার মা কিন্তু মানে আমাকে গালাগালি করতেছে যে যেখানে মানে তোর বাবা তোদেরকে দেখে না, তো তোর বাবার সাথে কেন গেছিস। আমি বলছি না মা, আমি তো মানে যাই না, আমি ওই নাজাম ভাইয়ের সাথে গেছি, তো ওইখানে যে আমার বাবা আছে তখন তো আমি তো জানতাম না, তো আমি এখান থেকে চলে আসছি। আমি এরকম চলতেছি। আমার মা কিন্তু ওই যে আমাদের জন্য আমার কিন্তু টাকা পাঠায়, 1 মাস বাদে টাকা পাঠায়। আর আমার একটা মানে আমার নানার বাড়ির পাশে আমার একটা নানা আছে, উনি একটা মোবাইল ইউজ করে, ওনার কাছে সপ্তাহে মাসে ওরকম হয়তো বা 2-3 দিন পর কল দেয়, আমাদের সাথে কথা বলে। তারপর এরকম ভাইয়া চলতেছি। তো একদিন আমার মা ফোন করে বলতেছে মানে আমাদেরকে, মানে আমার মায়ের কাছে বেড়ানো, মানে দেখতে আসার জন্য আমার মায়ের কাছে। তারপর আমি আমার বোন এখানে চট্টগ্রাম আসি প্রথম। জি আমাদের সাথে আমার একটা মামাতো বোন আছে, আমার বড়, আমার মানে বোনের বয়সে, ও সব আসে 2009 সালে আসি চট্টগ্রামে। ওকে। আসার পর আমার মা আমাদেরকে রিসিভ করার জন্য আসছে। আসার পর 2009 সালে আপনি কি তখন পড়াশোনা বন্ধ করে দিয়েছেন নাকি পড়ছেন তখন আপনি? আমি ওই যে ক্লাস 2 এ পড়ছিলাম, এরপর আপনি আর ওইখান থেকে পড়ে নাই, এই এখান থেকে বন্ধ, ওইখান থেকে আর কি। কারণ আমাকে তো কেউ দেখতেছে না ওই জন্য। তারপর আমার মাকে সালাম টালাম করছি। তারপর আমার মা জড়ে ধরে এখানে কান্না করছে, আমি কান্না করছি। বাসায় আসি, আসার পর তারপর আমার মাকে বলছি মা মানে পিঠা খাবো, মানে যেদিন আসছি মানে ওই দিনকে বলছি মা অনেকদিন পিঠা খাই নাই, মানে পিঠা খাবো আর কি। তো আমার মা বলছে মানে কি পিঠা, তো বলছে পাক্কুম পিঠা মানে খাওয়ার জন্য ইচ্ছা করতেছে। তো ওই দিনকাল আমার মা বলছে যে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, স্যালারি পাই নাই মাসের শেষ দিকে আর কি। তো আমার মায়ের একটা ওই যে খানার একটা দুল ছিল, তো ওই খানার দুলটা কি করছে মানে বিক্রি করে দিছে। বিক্রি করার পর ওই যা টাকা পাইছে পিঠা বানাইছিল ওই দিনকাল, তারপর মাছ আনছিল, মুরগিও আনছিল। তারপর আমাকে বলছে যে বাবা মানে পেট ভরে খাও, যেহেতুগুলো খেতে পারো খাও। তো দিনকাল মানে পিঠে খাইছি, খাওয়ার পর ঘুমটুম গেছি। যাওয়ার পর মানে 1 সপ্তাহ হয়ে গেছে আমার মার ওইখানে আছি। তো আমার মামাতো বোন কিন্তু ও কিন্তু মানে পড়ালেখা করতেছে, ওর সামনে ক্লাস 5 এর পরীক্ষা, তো ও চলে আসতেছে। তো আমার বোনকে বলতেছে মানে যাবে কিনা থাকবে, তো আমার বোন বলতেছে যে না আমি যাব না আর ওইখানে। তো আমার মামাতো বোনকে পাঠিয়ে দিছি, আমি আমার মা আমার বোন আমরা ওইখানে থাকি। তারপর স্কুলে যাই। স্কুলে যাওয়ার পর আমি কিন্তু ওই পড়তে পারি না, মানে বাংলা টুকটাক লেডিং পড়তে পারি, কিন্তু ইংলিশ কিন্তু কিছু মানে বুঝি না তখন। তারপর মানে অনেক কষ্ট হয়। তারপর সবাই মানে পড়া দেয়, আমি দিতে পারি না। ওইখানে একটা নিয়ম কি জানেন ভাইয়া, 6 মাসে 1 ক্লাস, মানে বছরে কিন্তু 2 ক্লাস।
ওইখানে ওই স্কুলে। তারপর 6 মাসে বার্ষিক পরীক্ষা চলে আসে, মাঝখানে 3 মাসের একটা অর্ধবার্ষিক একটা পরীক্ষা আসে। ওইখানে কিন্তু আমি কিন্তু মানে সব সাবজেক্টে কিন্তু ফেল করি। আচ্ছা। তারপর ম্যাম আমাকে ডেকে বলতেছে মানে ঠিক করার জন্য একটা রুমে যেয়ে, তো আমি আবার লিখছি মানে অন্যজনের খাতা থেকে দেখে আমি আবার লিখছি এগুলা। তো কোনো রকম মানে 15 পাইলেই পাস। ওইখানে মোট মার্কস হচ্ছে আপনার 50। আচ্ছা। মানে কোনো রকম 15 মানে তুলছি, তোলার পর ওইখানে মানে ক্লাস 6 থেকে 7-এ উঠছি। ওঠার পর আমার মা কি করছে, একটা ফুলের দোকান আমাকে দেয়, মানে দিয়ে দেয় আর কি, মানে এখানে জব করার জন্য। জি। আমি ওইখানে ফুলের দোকানে জব করি। তখন কিন্তু 2009 সাল মানে শেষ হবে, 10 সাল আসবে। ওই ফুলের দোকানে মানে জব করি। তো তখন কিন্তু আমার কিন্তু বেতন ছিল মাত্র 500 টাকা। আচ্ছা। আমাদের ফ্যামিলিটা মানে মোটামুটি তখন বলতে গেলে মানে অনেক সুখের একটা পরিবার ছিল আর কি। তারপর ওইখানে চাকরি করি। তারপর আমার মা এদিক যে জব করে, আমার বোনের জব করে। তারপর আমার পরীক্ষা আসার পর আমি পরীক্ষা দিই ক্লাস 7-এ। ওইখানে কিন্তু আবার কিন্তু ক্লাস 7-এ কিন্তু আমি ভালোভাবে মানে সব বিষয়ে পাস করছি। পাস করার পর ক্লাস 8 উঠছি। 8 হওয়ার পর আমার কিন্তু কোচিং করতে হবে। আবার ওদিক দিয়ে কিন্তু আমি কিন্তু দোকানে কিন্তু থাকি, রাতে কিন্তু পড়তে পারি না। ওই দোকানে মানে বই নিয়ে আসার পর ওইখানে পড়ি। আর ইংলিশ তো টোটালি জানি না বলতে গেলে। তখন আমার একটা পরিচিত একটা মামা ওই দোকানে আসে, উনি কিন্তু সিটাং বাস সিটিতে পড়ে। তো আমি মামাকে বলছি, মামা যে আমার তো সামনে ক্লাস 8-এর পরীক্ষা, তারপর আমি তো কিছুতে জানি না মামা, তো আমাকে কিছু শিখাবেন আর কি। তো মামা বলছে আচ্ছা সমস্যা নাই, তুমি ফ্রি থাকলে দোকানে বই নিয়ে আসিও, আমি তোমাকে শিখাবো। আচ্ছা। তারপর আমি ওইখানে মানে মামার সাথে মোটামুটি আমাকে হেল্প করে। তারপর ওই যে আমি যে দোকানে চাকরি করি, ওই যে আমি বিয়ে বাড়িতে যাই স্টেজ সাজানোর জন্য, ওইখানে যদি কোনো একটা কিছু যদি আপনার যদি হারিয়ে যায়, কেসি, তারপর সাধারণত আমরা তো মানে টিস্যু কাপড় ইউজ করি, টিস্যু কাপড় এগুলো যদি কেউ যদি চুরি করে নিয়ে যায়, তখন মালিকে কিন্তু দোষ দিত আমাকে বলছে মানে এগুলো তুই কাকে বিক্রি করে ফেলছিস। 2 বছর কিন্তু ওইখানে চাকরি করি। 2 বছর হয়ে গেছে আমার চাকরির টাইম, আমাকে কিন্তু 1 টাকা দেয় নাই। ওই যে মানে প্লাস মাইনাস মানে 1 বছর শেষে দেখতেছি মানে আমি নাকি বেতন পাচ্ছি মাত্র 2000 টাকা। তারপর আমি মামাকে বলতেছি যে মামা আমি তো এগুলো ইয়া করি না, এগুলো তো মানুষ তো শুরু করে নিয়ে যায়, আর এগুলো তো আমার কষ্টের টাকা, তো আপনি একটা কাজ করেন, আমি আপনার দোকানে থাকবো না, জি আপনি আমাকে বিদায় করে দেন। উনি বলছে না, দোকানে থাকতে হবে। উনি কিন্তু আবার মামাটা কিন্তু ওইখানে স্থানীয় মানে একটু মোটামুটি একটু হেডামল আর কি, মানে প্রভাবশালী। তারপর উনি বলছে না, এখানে আমার দোকানে থাকতে হবে, আমার দোকানে যদি না থাকলে তাহলে চিটাগাং থাকা যাবে না। আচ্ছা। তো আমার মা কিন্তু বলতেছে যে না ওনার দোকানে থাকো। আমার মা কিন্তু ইচ্ছা আছে মানে আমি ওইখানে থাকি, তো বলছে না আমি এখানে থাকবো না। তারপর আমি ওইখান থেকে চলে আসি, আমার দোকান থেকে মানে একেবারে বের হয়ে যাই। ওই দোকান থেকে বের হয়ে যাওয়ার পর আমি ওইখানে আর চাকরি করি না 1 বছর। তারপর আমি আবার কিন্তু ট্যাংনাপ চলে যাই ডাইরেক্ট। ট্যাংনাপ চলে যাওয়ার পর ওইখানে মানে 15,000 টাকা দিয়ে আমি মানে যাই, 3 মাসে কন্ট্রাক্ট। তো আমি ওইখানে 1 মাসে যাওয়ার পর বাইরে দেখতেছি ওইখানে মানে অনেক জঙ্গলের ভিতরে থাকতে হয়, বাসাটা অনেক জঙ্গলের ভিতরে। তারপর ওইখানে আমি ডাইরেক্ট মামাকে ফোন দিই, ওই যে মামার কাছে ফুলের দোকানে চাকরি করতাম ওনার কাছে কল দেওয়ার পর উনি বলতেছে মানে আমার দোকান দিয়ে চলে গেছে, আমার এখানে কল দিছে। তো আমি বলছি না মামা, আমি এখানে আসছি, আমি আপনার দোকানে আবার চাকরি করবো। আচ্ছা, আবার ফিরে আসেন? হ্যাঁ, আবার ওইখান থেকে ডাইরেক্ট চলে আসছি। উনি আমাকে বিকাশে 500 টাকা পাঠায়, আমি ওইখান থেকে ডাইরেক্ট চট্টগ্রামের মানে চলে আসেন। হ্যাঁ, তারপর ওইখান থেকে ডাইরেক্টলি চট্টগ্রাম আসি, মামা টাকা পাঠাইছে, এসে আবার ওনার দোকানে থাকি। তারপর ওই যে আমার যে পরীক্ষাটা খারাপ হয় ইংলিশ পরীক্ষা, ওটা আমি আবার দিই। দেওয়ার পর আমি ক্লাস 9-এ পড়ি একটা স্কুলে। তারপর চলার পর মাঝখানে আমার একটা মামাতো বোনের বিয়ে চলে আসে 2018 দিকে। তারপর আমি ওই মামাতো বোনের বিয়েতে আসি, ওই যে যার কাছে ফুলের দোকানে চাকরি করি উনি, আমার মা, আমি আসার পর আমাদের দোকানের ভিডিও ক্যামেরা, DSLR সব কিছু আমি নিয়ে আসি আমার মামাতো বোন ওইখানে, মানে আমাদের ওইখানে তো আছে পরে আছে, সবগুলো আমার পক্ষ থেকে দিচ্ছে আর কি। তো ওইখান থেকে মানে আমার মামার একটা বন্ধুর একটা ভাইয়ের মানে ভাজি বল আর কি, উনি কিন্তু ওই এখানে বিয়েতে আসে। আসার পর গায়ে হতে ওই মেয়েটার সাথে আমার সাথে কোনো কথা হয় না। তারপর বিয়ের দিন দুলা আসার আগে বরকে বরণ করার জন্য মানে কতগুলো কাঁচা ফুল লাগবে। তো আমাদের কুতুব দিয়ে তো কোনো কাঁচা ফুল নেই, ফুলের দোকান বলতে না এখানে। বর আগমনের জন্য কক্সিটের উপর কতগুলো মানে নাম লাগবে, ওগুলো কেনার জন্য আমি মানে
এখানে আসি, বাজারে আসি, আসার পর ওই মেয়েটা দেখতেছে মানে আমাকে ফলো করতেছে, মানে আমি কি করতেছি না আমাকে ফলো করতেছে। আমি কিন্তু জিনিসটা বুঝি নাই প্রথমে। তো আমি আসি, আসার পর দুপুরে ওদিনকাল মানে শুক্রবার ছিল বিয়েটা, আমি দুপুরে গোসল করছি, করার পর মসজিদে যাব, তখন মানে আমি যেদিকে যাই ওদিক দিয়ে মানে মেয়েটা আমাকে একটু খেয়াল করে আর কি। তারপর আমি মসজিদে যাই, মসজিদে যাওয়ার পর মসজিদে নামাজ পড়ে আসি, আসার পর ওই বর আসছে, আসার পর ওই যে মেয়েটা আমাকে ফলো করে ও কিন্তু বরকে রিসিভ করার জন্য যায়। তো আমি ভিডিও ক্যামেরায় ছিলাম, তো আমি যখন মানে ভিডিও করতেছি তখন ও মানে আমার দিকে মানে থাকা একটু মুশকে হাসার পর আমি একটু বুঝতে পারতেছি যে হয়তো মেয়েটা মনে আমাকে পছন্দ করে। তারপর বর আসার পর তো ওইখানে কী করছি, মানে একটা বড় ভাই ছিল ওই কুদুর ওইখানে ভিডিও করে, তো ওনাকে দিয়ে দিচ্ছি। তারপর আমি স্টেজ সাজাইছি, স্টেজের মধ্যে আমরা কিন্তু বরকে কিন্তু ধরছি মানে টাকার জন্য আর কি। তো ওইখানে টাকা পাই প্রায় এই 1,000-1,500 টাকা পাই আর কি। তারপর বিয়ের ওই বরকে লিস্ট পড়ার পর টাকা পাওয়ার পর বরকে মালা পরানোর জন্য মানে স্টেজ উঠবে। তো মেয়েটা আমাকে বলছে আপনার থেকে উঠতে হবে। ওঠার পর আমি বলছি না আমি উঠবো না, আপনারা ওঠেন। উনি বলছে না উঠো। তো এক পর্যায়ে উঠি, ওঠার পর তো মেয়েটার সাথে আমার সাথে কথা হয়, কানে কথা হওয়ার পর মেয়েটা একটা টিস্যু নেওয়ার পর মুখটা পূজার পর আমাকে দেয়, আমি মুছার পর মেয়েটা হাত থেকে টিস্যুটা নেওয়ার পর ওর মানে ব্যাগের মধ্যে রেখে দেয়। রাখার পর ভাত দেয় মানে বরকে ভাতটা দেওয়ার পর মেয়েটা বলছে মানে আমার পাশে বসো খাও। তো বলছে না এখানে খাবো না। তো ওইখান থেকে চলে যাই, মানে সব কিছু মানে খাওয়া দাওয়া শেষের পর মানে আঁকতে পড়াবে, তখন মেয়েটা আমার পাশে আসার পর আমি বলছি আপনাকে একটা কথা বলবো। তো মেয়েটা বলছে না মানে এখন কিছু বলতে হবে না, মানে পরে বলবা। তারপর আমি বলছি হ্যাঁ ঠিক আছে সময়। আমি ওখান থেকে বেরোয় গেছি, বেরোয়ার পর মেয়েটা আমাকে খুঁজতেছে, খোঁজার পর পাই নাই। আমার মামাতো বোনকে বিদে দিছি, বিদে দেওয়ার পর মেয়েটা যাওয়ার সময় আমার থেকে মানে ফুল নম্বরটা চাইছিল, কিন্তু আমি দিই নাই। লাস্টে কী করছে আমার একটা মামাতো বোনের মাধ্যমে আমার নম্বরটা নেওয়ার পর ফোন দেয় আমাকে, বলছে আমি বলছি কে, ও বলছে দে আমি তিশা। তো বলছি কোন তিশা, ওই যে বিয়ে বাড়িতে আপনার সাথে কথা বলছি তিশা। তারপর আমি যে ঠিক আছে সমস্যা নেই কথা তো বলার পর ওকে দেখতে যাই। ও যখন স্কুলে যায় তখন কিন্তু আমি কিন্তু ক্লাস 9 মানে তখন আমি ক্লাস 9-এ পড়ি। তারপর মেয়েটাকে স্কুলে যাওয়ার পর দেখি, তারপর প্রতিদিন দাঁড়ায় থাকি মানে একদম সকাল 8টা থেকে 4টা পর্যন্ত মানে একটানা মানে দাঁড়ায় থাকি, কোনো কিছু খাই না। মেয়েটা বের হবে, তারপর মেয়েটি পিছিয়ে যায়। তারপর ওইখান থেকে চট্টগ্রাম আসি ডাইরেক্টলি। আসার পর ওইখানে ফোনে কথা হওয়ার পর মাঝখানে আমি মেয়েটাকে প্রপোজ করি, কিন্তু মেয়েটা অ্যাকসেপ্ট করে না। তারপর এরকম বলতে মেয়েটা বলছে না ফ্রেন্ডলিভাবে কথা বলবো। তো আমি বলছি হয়তো ফ্রেন্ডলি বললো তো আমাকে আগে বলতে পারতো, তুমি মানে তোমার কথাবার্তা রাখতেছ না, আমার সাথে রিলেশন করবা, ওই জন্য তো মানে আমি তোমাকে প্রপোজটা করছি। তো এই মেয়েটা এক পর্যায়ে মানে রাজি হয় না। তখন আমি কিন্তু বলতেছি তুমি যদি মানে অ্যাকসেপ্ট না করো তা আমি ঘুমের ওষুধ খাবো, মেয়েটাকে বলতেছি। তো এই মেয়েটা বলতেছে হয়তো কেন আমার কোনো কিছু যায় আসে না, এরকম বলছে। বড় ফল রেখে দিচ্ছে, মানে রেখে দেওয়ার পর আমি ঘুম ওষুধ খাই 5টা, কিন্তু আমি মেয়েটাকে বলছি আমি 22টা ঘুমের ওষুধ খাইছি, মানে একটু গ্যা করার জন্য আর কি, আমার প্রতি দুর্বল করার জন্য। 5 টাকায় খাওয়ার পর মানে একদিন চলে যায়, তারপর দিন বিকালবেলা উঠি ঘুম থেকে। ওটার পর আমরা বলছি কী হয়েছে, আমি বলছি না একটু মাথা ব্যথা করছিল, ওই আমার মতো মানে জবে চলে যায় সকালবেলা। তারপর আমার আসার পর বলছি কী হয়েছে, আমি না কিছু হয় না, একটু খারাপ লাগছে তাই ঘুমিয়ে গেছি। আচ্ছা। তারপর মেয়েটা বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বাড়িতে আসবা জানুয়ারির দিকে, তাহলে আমাদের তো মানে বিদে অনুষ্ঠান এসএসসি পরীক্ষার্থী, মানে তোমার মোবাইলটা নিয়ে আসিও আর তোমাকে দেখবো, মেয়েটা বলতেছে। তো আমি বলছি আচ্ছা ঠিক সমস্যা নাই। তো মেয়েটাকে দেখতে যাই, তো এই দেখার পর আমি আমাদের ফুল দোকান থেকে একটা গোলাপ ফুল নিয়ে যাই মেয়েটার জন্য, মানে দিব। তারপর চকলেট নিয়ে যাই, আমি দিতে পারি নাই, আমার মামাতো বোনের মাধ্যমে দিই। দেওয়ার পর মেয়েটা আমাকে বলতেছে চকলেটগুলো তো হয়তো এখানে পাওয়া যায়, এগুলো কি চকলেট আনছো আমাকে বলতেছে। তো বলছে না যা পাইছি তা আনছি আর কি, ওরকম বলে। তারপর ওইখান থেকে চলে আসি। আসার পর একদিন আমি বলছি তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি কিন্তু সত্যি কিন্তু আমি এবার কিন্তু মরে যাব। তো মেয়েটা বলতেছে না, আমি আবার 5টা ঘুম ওষুধ খাই। ঘুম ওষুধ খাওয়ার পর আমি কিন্তু মেয়েটার সাথে কিন্তু একটু অভিনয় করছি, আমি আজও বললে না, আমি আজকে স্বীকার করতেছি, আমি কিন্তু বোবাদের মতন করে কথা বলি। তো আমি বলছি দেখো আমি লোবেল না, আমি লোবেলের ফ্রেন্ড, অথচ কিন্তু আমি কিন্তু কথা বলতেছি মেয়েটার সাথে, মানে গলার মাঝখানে টিভিতে আমি বলছি আমি লোবেল না, আমি লোবেলের ফ্রেন্ড, লোবেল মানে মারাত্মক অসুস্থ, ও পাগলামি করতেছে, তুমি যদি ভালো যদি না বাসে থাকো তাহলে বলো, আর যদি ভালোবাসলে বলো। তো মেয়েটা এক পর্যায়ে খাই দিদি ওদিনকার রাত্রে।
আমার কিন্তু মানে নিজের মধ্যে কিন্তু কানা চলে আসে, কিন্তু ও কিন্তু বুঝতে পারে বলে কিন্তু আমি কিন্তু কানাটা কিন্তু চাপে রাখি। রাখার পর মেয়েটা আমাকে বলতে আচ্ছা ঠিক আছে ওকে দাও। তো আমি ও করে কথা বলি, মানে মানে আমার মুখ দিয়ে মানে ওই বোবা যেরকম কথা বলো ওরকম মানে কথা বের করি। তারপর ও বলে যা বলো কান্না করে বলতে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি। মেয়েটা আমাকে বলতেছে প্রথম মানে কেউ আমাকে বলছে মানে ভালোবাসি। এটা এর আগে কিন্তু ছোটোবেলাতে কেউ কোনোদিন বলে না, বাবা মা বলে নাই, কেউ বলে না, আত্মীয় স্বজন। এই প্রথম একজনের মুখ থেকে শুনছি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। তা বলছে না এরকম বললে হবে না, আই লাভ ইউ বলো। তো মেয়েটা বলছে, বলার পর আমি ওদিনকাল অনেক খুশি। তো একদিন আমি ধরা খেয়ে যাই মেয়েটার হাতে। তারপর মেয়েটা ওদিনকাল ধরা খাই, আমার বন্ধু সে যে কথা বলি কিন্তু মেয়েটা বুঝতে পারি এটা আমি। তো মেয়েটা বলতেছে না তোমার সাথে আর কথা বলবো না, তুমি একটা ফকির নিয়ে আমার সাথে কোনো কথা বলবো না, তোমার সাথে মানে তোমার মতন ছোটো লোকের সাথে আমি কথা বলতে চাই না, ওরকম বলে রেখে দে। তো আমার নিজের কাছে একটা জিত চলে আসে যে ও মেয়েটা আমার কেন ফকিরনি বলছে। ওরা কিন্তু আর্থিক অবস্থা অনেক ভালো। তারপর একদিন কি করছে মানে এই জিনিসটা মানে আমার মধ্যে কিন্তু অনেক ভাইয়া আমি জীবনের মনে সবচেয়ে তো ওদিনকাল বেশি মানে কষ্ট পাইছি। তারপর আমার একটা বন্ধুকে বলতেছি যে বন্ধু এরকম আমার রিলেশনটা ভেঙে গেছে। তো আমার বন্ধু আমাকে বলতেছে মানে কী কারণে। তো আমি বলছি হ্যাঁ আমার এরকম সমস্যা, টাকা নাই বলে আমার রিলেশনটা ভেঙে গেছে। তো আমার বন্ধু বলছে আচ্ছা ঠিক আছে টেনশন করিস না। তখন কিন্তু আমার কিন্তু 9 ফাইনাল পরীক্ষা চলে আসতেছে। আসার পর আমার কিন্তু ওই স্কুলে যাই, রাতে কিছু পড়ি না, ওই একটা টিচার লাগছি উনি আসলে পড়ি, উনি যা পড়ায় তা চলে গেলে আর কিছু পড়ি না। আমার মা এসে কিন্তু বকা দেয় মানে কেন পড়তেছি না। আমার বন্ধু বলতে আচ্ছা ঠিক আছে তোকে একটা জায়গায় নিয়ে যাবো। তো আমি বলছি কোথায় নিয়ে যাবো, চলো না দেখবা। তো ওইখানে যাওয়ার পর দেখতেছি অনলাইনে মানে বেট খেলতেছে আমার চারটে ছোট বড় অনেক বড় বাইরে আছে। তো আমি ওই দিনকাল যাওয়ার পর দেখতেছি আমি এগুলো কি হয়তো তুই দেখ না। তো ও বলতেছে মানে আমাকে 1000 টাকা বেট মারবো, বাংলাদেশ নিব আমি। তখন মানে বাংলাদেশ নিলে 7000 টাকা, আর যদি পাকিস্তানে তাহলে 10,000 টাকা লাগবে, মানে ওইটা ছাড় আছে আর কি। তখন বাংলাদেশের মানে আর্থিক মানে একটু মানে বাংলাদেশ জিতবে না ওরকম মানে হয়ে গেছে। তখন মানে বাংলাদেশকে সাথ দিছে, বলছে 7,000 টাকা বাংলাদেশ নিলে আর মানে পাকিস্তান নিলে 10,000 টাকা লাগবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি বাংলাদেশ জিতলে আমি 7,000 টাকা পাবো, ওরকম বলে মারছে। ওদিনকাল দেখতেছি মানে বাংলাদেশ জিতে গেছে। ওকে আমি বলছি বাংলাদেশ জিতে গেছে টাকা পাইছে, ও বলছে হ্যাঁ পাইছে, কিন্তু কত 7,000 টাকা। তখন ভাই আমার মাথার মধ্যে মানে লোভটা চলে আসছে। আচ্ছা যে না আপনি জানতেন এটা জুয়া খেলা বা বেটিং এসব কিছু জানতেন না? মানে ওখানে টোটালি কিছু জানতাম না। আমি জানি মানে এখানে টিয়া মারলে মানে টিয়া পাই, মানে এখানে টিয়া মারলে যে চলে যায় ওইটা কিন্তু জানতাম না ভাই, জানতেন না। ওকে তারপর ওইখান থেকে চলে আসি। আসার পর আমি রাত্রে অনেকক্ষণ চিন্তা করতেছি যে না আমার বন্ধু আজকে টাকা পাইছে, আমি লেখাপড়া করতেছি এখানে ফুলের দোকানে জব করে বা কত টাকা পাই, ওতে একদিনে তো 1000 টাকা মাধ্যমে 7,000 টাকা হয়ে গেছে। তো তারপর আমি ওকে না বলে একদিন চলে যাই ওইখানে। যাওয়ার পর আমিও ঠিক মারছিলাম ওদিনকাল বাংলাদেশের সাথে আপনার ওই আফগানিস্তানের সাথে খেলা চলছিল। জি তারপর আমি ওদিনকাল মানে দেখতেছি মানে বাংলাদেশে মানে ওরকম মানে 3,000 টাকা 7,000 টাকা সাথ দিচ্ছিল, আমি ওদিনকাল 1,000 টাকা মারছি। মারার পর দেখছি ওদিনকাল বাংলাদেশ জিতে গেছে আফগানিস্তানের সাথে। তারপর আমি ওদিনকাল মারার পর মানে আবার ওইটা তো দিনের খেলা ছিল, রাত্রে কিন্তু শ্রীলঙ্কার সাথে। এটা আপনি কিভাবে মারতেন, মানে কোথায় করতেন, কিভাবে জিনিসটা করতাম বলতে ওইখানে একটা দোকান আছে। আচ্ছা ওইখানে সবাই মারে, ইন্ডিয়ার পক্ষে 2,000 টাকা মারে, মানে 4,000 টাকা দিয়ে মানে 2,000 টাকা পাবো। তারপর ওদিনকাল ইন্ডিয়া জিতে গেছে, ওদিনকাল আমি মোট 6,500 টাকা পাই। তারপর বাসায় এসে আসার পর অনেকক্ষণ চিন্তা করতেছি আর না আমি এটাই মারবো আর চাকরি করবো না, পড়ালেখার পাশাপাশি এটাই করবো। তখন ভাই আমি ফুলের দোকানের চাকরিটা ছেড়ে দিই। আমি ওইরকম 3-4 বার মারি। ওইখানে কিন্তু ভাইয়া 100 টাকা করে বেড দিতে হয়, আপনি পেলেও আপনাকে 100 টাকা বেড দিতে হবে, না পারলে 100 টাকা বেড দিতে হবে, মানে যার কাছে মারি বাজি। জি মানে 1,100 টাকা করে বেড আর কি। তো আমি 3-4 বার মারি ওনার দোকানে। মারার পর তখন আমার কাছে 22,000 টাকা নিয়ে 23,000 টাকা ছিল সবগুলো মিলাল, মানে লাভ আমারগুলো ছাড়া। তো আমি একটা জিনিস চিন্তা করতেছি না আমি এখানে আর মারবো না, আমি নিজে একটা অ্যাকাউন্ট খুলবো। আচ্ছা তো আমি একটা বড় ভাইকে ধরছি, উনি বলতেছে তুই তো নেটের মধ্যে বেড মারস, তুই আমার নেটের মধ্যে খেল, আমাকে কোনো বেড দিতে হবে না, ডলার ফেলে ওগুলো বিক্রি করে তুই টাকা নিবি নেটের মধ্যে। হ্যাঁ মানে ওনার মানে অ্যাকাউন্ট আছে, যাকে ধরছি ওনার একটা অ্যাকাউন্ট আছে, উনি বলছে আমার অ্যাকাউন্টে খেল। তারপর তোর ওইখানে তো 100 টাকা করে বেড ডস, আমার এখানে বেড দিতে হবে না, তোর ইচ্ছে মতো তুই খেলতে পারবি, আমার কোনো বেড দিতে হবে না। তারপর যদি টাকা পাইলে আমার কিছু দিবে আর কি। তো আমি কি করছি ওদিনকাল ওনার মোবাইলে মানে $50 ঢুকাই,
$50 দাম, বাংলাদেশে 5,000 টাকা। মোবাইলে কিভাবে ঢুকান এটা? ডলার মানে নেটালার ডলার বলে এটা। আচ্ছা, মানে অ্যাকাউন্ট সিস্টেম আছে। ওকে। তো মানে একজনের ওই বিকাশ জেন্ডিকে একজন মোবাইল থেকে একজন মোবাইলে ট্রান্সফার করে ওরকম। $50 আপনার কাছ থেকে কত টাকা নেয়? 5,000 টাকা। অনেক বেশি টাকা। ওই ডলার একটা অন্য হিসাবের ডলার। ঠিক আছে, ওইটা কিন্তু ওইরকম না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ইন্টারন্যাশনাল ডলার না, এটা শুধু বুঝতে পেরেছি আমি। হ্যাঁ, বেটিং ডলার। হ্যাঁ, বেটিং ডলার। তারপর ওদিন কাল ঢুকার পর আমি ওনাকে 5,000 টাকা দিই, $50। উনি কিন্তু ডলার কিন্তু কিনছিল আপনার 96 টাকা করে, আর বাকিগুলো উনি রেখে দিচ্ছে। তো আমি ওনার সাথে 100 টাকা মনে ডলার নেই, আমরা ওইখানে মারি ওইখানে 100 টাকা করে। ঢুকানোর পর উনি আমাকে বলছে মানে খেলা মারবা, ফুটবল খেলা চলতেছে বার্সেলোনার সাথে, মানে রিয়াল মাদ্রিদের সাথে ফুটবল খেলা চলতেছে। তো আমাকে বলছে মানে প্রথম গোল কে দিবে, আমাকে বলতেছে। আচ্ছা, বার্সেলোনা দিবে নাকি রিয়াল মাদ্রিদ দিবে? তা আমি বলছি না, বার্সেলোনার প্রথম গোল দিবে। ওইরকম বলে আমি $20 মারছি। আচ্ছা, মানে আমি বলছি মানে $20 মানে 20 টাকা মনে করে মারছি। ওইখানে তো 2,000 টাকা, আমার মাথায় ওইটা সেন্স ছিল না, 20 টাকার ওইখানে নেট। তারপর মারছি, মারার পর দেখছি মানে বার্সেলোনার গোল একটা কে ফেলছি, ডলার চলে গেছে। ওকে। যার পর আবার বলছি না, আবার বার্সেলোনা গোল দিবে, মানে 2 নম্বর গোল বার্সেলোনা আবার দিবে, আবার $20 মারছি। আবার দেখছি মানে রিয়াল মাদ্রিদ আবার গোল দিছে বার্সেলোনাকে। তারপর দেওয়ার পর হাফ টাইম হয়ে গেছে, হাফ টাইমের পর বলতেছি রিয়াল মাদ্রিদের গোল দিবে, হাফ টাইমের পর গোল আর মানে নেক্সট গোল রিয়াল মাদ্রিদ আবার দিবে। তখন দেখছি বার্সেলোনা মানে রিয়াল মাদ্রিদকে গোল দিছে $10। একদিন আমি $50 খাওয়া দিচ্ছি দিনকাল। ওকে। খাওয়া দেওয়ার পর আমি চিন্তা করতেছি আবার ডলার ঢুকাবো না, এই টাকাগুলো যেহেতু চলে গেছে আমি আবার টাকাগুলো এগুলো আনবো। তারপর আমি আবার ডলার ঢুকাই $100, 10,000 টাকা দিয়ে। আচ্ছা, ডলার ঢুকানোর পর তখন আর ফুটবল খেলা মারি না আমি। ওই এশিয়া কাপ চলতেছে, বাংলাদেশের সাথে আপনার আবার পাকিস্তানের সাথে খেলা চলে। ওকে। তারপর ওদিনকাল মারছি, মারার পর দেখছি আমি 1,000 টাকা মারছি, ওদিনকাল মানে পাকিস্তান জিতছে বাংলাদেশের সাথে। আচ্ছা, ওদিনকাল আমি আবার 7,000 টাকা পাই। ওকে। পাওয়ার পর তারপর বলছে না, এখানে তো 5,000 টাকা গেছে, 7,000 টাকা পাইছি, এখানে তো সমস্যা নাই, কার কাছে ব্যাট দিতে হয় না। তখন দেখছি আমার কাছে মানে প্রায় $170 হয়ে গেছে। ওই $100 আবার এনে 7,000 টাকা $70, $170 হয়ে গেছে। তারপর আমি কি করছি, এগুলো নিয়ে ওদিনকাল মারি নাই। মারানোর পর আফ্রিকার একটা লিগ চলতেছে ভাইয়া, আফ্রিকার লিগে। তো আমি ওনাকে বলছি যে মানে সিস্টেমটা আমাকে শিখে দাও, আমার মোবাইলে আপনি তো রাত্রিবেলাতে মারেন না, আমি রাত্রিবেলা বসে বসে মারবো, কারণ আফ্রিকার লিগের মধ্যে ভাইয়া রাত্রে 11টা থেকে শুরু হয়, এগুলো রাত 3টা 4টা পর্যন্ত চলে। তো আমি বলছি আমার মোবাইলে মানে সিস্টেম করে দেন, আমি আমার মোবাইলে সিস্টেম করে দেন, আপনার ওইখানে মানে আমি নিজে খেলবো, আপনার থেকে মারতে হবে না। ওইখানে ভাই একটা সিস্টেম কি মানে তাড়াতাড়ি মারতে হয়, যখন উইকেট পড়ে যায় তখন লেট কমে যায়, মানে বাড়ে আর কমে। তারপর আমি আমার মোবাইলে সেট করার পর আমি নিজে মারতেছি। মারার পর আমি কিন্তু মারছিলাম কিন্তু $20 হয়ে গেছে, $120। মানে আমি 20 মানে প্রথম দশমিকটা দিই নাই, আমি শুধু মানে 20 মনে করছে, মানে দশমিকটা উঠে গেছে, তার 20 মারছে, ওইখানে গেছে ভাইয়া মানে মানে $20 হয়ে গেছে। আমি বলছি মানে 2,000 টাকা মারছি, দেখতেছি মানে ওইখানে প্রায় 12,000 টাকা মেরেছি। 12,000 টাকা মেরে দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আমি বলছি মানে 2,000 টাকা মারছি। তারপর ওইখানে দেখছি মানে দলটা মানে উড়ে গেছে। তারপর মানে $120 চলে গেছে, তখন মানে মাথা পুরো ঘুরে গেছে। তখন আপনার অ্যাকাউন্টে কত টাকা? তখন 17,000 টাকা বাংলাদেশি টাকা। আচ্ছা, ঠিক আছে। তারপর ওই যে আমি মারতে চাইছিলাম $20 হয়ে গেছে $120, মারতে চাইছিলাম 2,000 টাকা হয়ে গেছে মানে 12,000 টাকা। তারপর দেখতেছি আমার মানে চলে গেছে। যার পর আমি দেখতেছি আবার মারবো, তখন দেখতেছি মানে থাকার কথা ছিল যে মানে আপনার $150 আছে, যে আপনার 100 অনেক কম আছে, হ্যাঁ $130 আছে। তারপর মাথায় ঘুরে গেছে। তারপর দেখছি প্রতি বল মারতেছি, মানে রান নিবে কিনে নিবে না, প্রতি বল মারতেছি, প্রতি বল $500 টাকা করে মারি। আচ্ছা, মানে $5 মারি। আচ্ছা, মারার পর ওদিনকাল সব ডলারগুলো খাওয়াই দিছি। আচ্ছা, মানে প্রতি বল মারি, সবগুলো লস করছেন? হ্যাঁ, ওদিনকাল আবার ডলার ঢুকেছি। হ্যাঁ, ডলার ঢুকার পর ওদিনকাল বেশি ঢুকাই নাই, মাত্র $20 ঢুকেছি 2,000 টাকার। তখন আমার কাছে 8 টাকা ছিল না, ওই যে প্রথমে যে লাভ করছিলাম 22-23 টাকা, ওই যে ডলারগুলো মানে খাওয়া দিছি। খাওয়ার পর লাস্টে 2-3 টাকা ছিল, ওইগুলো দিয়ে ডলার ঢুকেছি। ডলার ঢুকানোর পর রাত্রে ফুটবল খেলা মারছিলাম, ওইগুলোই খাওয়া দিছি। খাওয়া দেওয়ার পর একদিন মানে চিন্তা করতেছি যে টাকা খাওয়া দিছি, এখন কি করব। তখন কিন্তু আমার পরীক্ষা কিন্তু বাকি কিন্তু মাত্র রাত 2 দিন। আচ্ছা, ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষা। তখন আমার মা স্যালারি পায়, তারপর আমাকে 10,000 টাকা দেয় ব্যাংকে রাখার জন্য প্রথম। আচ্ছা, তো আমি কি করছি, ব্যাংকে মাত্র 1,000 টাকা রাখছি 1,000 দিয়ে। আমার মা কিন্তু ওই যে ইংলিশ মানে পারে না,
আরবি তারবিগুলো পারে। তো আমি কী করছি ওইখানে 1000 টাকা জমা দিই, জমা দেওয়ার পর আসি। ওই যে এখানে কিন্তু 2টা মানে পৃষ্ঠা আছে, প্রথমে একটা ব্যাংকে নিয়ে ফেলেছি রে, লাস্টে যেটা থাকে ওটা কী করছি আমি 8টা শূন্য বসে দিছি। আচ্ছা, মানে ওইখানে 10,000 টাকা করে ফেলছি। করার পর আমি কী করছি 9,000 টাকা দিয়ে আবার ডলার কিনছি। কেনার পর মানে আমি ব্যাংকের টাকাটা চুরি করছেন মূল কথা হচ্ছে। ব্যাংকে দিই না, 1000 টাকা দিয়েছি মাত্র, আর 9,000 টাকা আমার কাছে আছে। 9,000 টাকা আমি ডলার কিনছি। ডলার কেনার পর আমি আবার বিল মারছি, মারার পর 1 সপ্তাহের ভিতরে আবার ডলারগুলো খাওয়াই দিছি। নেশার মধ্যে পড়ে গেলেন কেন? আপনি তো লাভ করেননি প্রথম থেকে, আমি যেটা শুনছিলাম যে খুব একটা লাভ তো করেননি, তারপরও নেশার মধ্যে পড়ে গেলেন। পড়ে গেছি ভাইয়া, ওই যে মানে এই মেয়েটা যে বলছে মানে ফকিরনি, আচ্ছা, তখন মানে একটা জিত চলে আসে। আর যেভাবেই হোক আমাকে বড় লোক হতে হবে, হ্যাঁ, মেয়েটাকে পাওয়ার জন্য, হতে হবে। আর এবং আপনি এই রাস্তাটাই বেছে নিলেন। হ্যাঁ, এটাই নিছি। কেননা এই অ্যাকাউন্টটা কার ছিল? এটা নামটা বলবো ভাইয়া? না না, আমি জানতে চাচ্ছি যে অ্যাকাউন্টটা কার, মানে আপনার নিজের ছিল নাকি আপনার? না, অন্যজনের ছিল। আচ্ছা, বড় ভাইয়ের অ্যাকাউন্ট থেকে আপনি কাজটা করতেন। ঠিক আছে, আমি অবাক হচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে যে বাংলাদেশে যে জুয়ার ব্যাপারটা, এটা নিয়ে সরকারের সচেতন হওয়া উচিত। আমি জানি সরকার অনেক বেশি প্রোঅ্যাক্টিভ। এই যে কিছুদিন আগে ইন্টারনেটে যে নিরাপদ কন্টেন্টের জন্য আমাদের মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার সাহেব যে ধরনের মুভমেন্টে গেলেন, এটা নিঃসন্দেহে প্রশংসার। কারণ আমরা বাংলাদেশিরা আমাদের যে সামাজিক অবস্থা সেই জায়গাটা থেকে এখনও এতটা অ্যাডভান্স লেভেলে আসেনি যে আমাদের এখানে ইন্টারনেট কন্টেন্ট মানে যাচ্ছে তাই কন্টেন্ট করবে। এবং এই জায়গাটা থেকে আমার মনে হয় যে ইন্টারনেটে উনি যেভাবে পর্ন সাইট বন্ধ করার জন্য কাজ নিয়েছেন এবং যেটা করেছেন সফলতার সঙ্গে, আমি বলবো এটা নিঃসন্দেহে প্রশংসার। যেটা ওনার আগের মন্ত্রীও যিনি ছিলেন উনিও চেষ্টা করেছিলেন করার জন্য, কিন্তু ওনার মতো সফল হতে পারেননি, বিশেষ করে মোস্তফা জব্বারের মতো সফল হতে পারেননি তিনি আগের মন্ত্রী, আমি বলবো, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। এবং একই সাথে আরেকটা জিনিস যেটা বলতে চাই যে উনি বলেছেন কিছু বেটিং সাইটও বন্ধ করেছি। আমি স্যারকে রিকোয়েস্ট করব আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, আমি ঠিক জানি না ওনার কানে পৌঁছাবে কিনা, যে এই বিষয়টাতে আরও বেশি, আমি মনে করি পর্ন সাইট যতটা ভয়ঙ্কর তার চেয়ে কোনো অংশেই এই যে বেটিং সাইটগুলো আছে, জুয়া খেলার যে সাইটগুলো আছে, সেগুলো কোনো অংশেই কম নয়। কারণ ওটা তো মাথাকে শেষ করে দেয়। এটা শুধু মাথা না, এটা একটা মানুষকে পথে নামিয়ে দিতে পারে। এবং এটা বহুবার আমি সিক্রেটসে আপনাদেরকে দেখিয়েছি। আমি আজকের এই অনুষ্ঠানে এই রকম একটা ছেলেকে নিয়ে এসেছি এই বেটিংয়ের জায়গাটা থেকে। গল্পটা সেরকম রোমাঞ্চকর নয় আমি জানি, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলার জন্য নিয়ে এসেছি। সেটা হলো যে এই রকম একটা ছেলে যার পারিবারিক ব্যাকগ্রাউন্ড এরকম, যে একেবারে প্রান্তিক লেভেলের একদম এক্সট্রিম পোর লেভেলে বসবাস করে, তার কাছেও এই বেটিংটা সহজলভ্য হয়ে গেছে, ইন্টারনেটে বেটিং। তার মানে বোঝেন যে এটার ব্যাপ্তি কতখানি। জি বলুন, তারপর কন্টিনিউ করুন। তারপর ভাইয়া ওই যে 10,000 টাকা চুরি করলেন, চুরি করে খাওয়া দিয়েছে 9,000 টাকা। তখন আপনি কোন ক্লাসের স্টুডেন্ট? আমি ক্লাস 9-এর। তখন ক্লাস 9-এর স্টুডেন্ট। আচ্ছা, তারপর আমি যখন রাত্রে বাসায় আসি তখন আমার চেহারার দিকে তাকাই, তারপর আমার আম্মার চেহারার দিকে দেখে আমি পুরো কান্না করে দিয়েছি ভাইয়া। তারপর আমি মানে কি বলবো, ওদিনকাল অনেক কষ্ট পাইছি। চেহারার দিকে তাকায় তুমি কান্না করে দিয়েছো? মানে তুমি করে বললাম কেন, কারণটা কি? মানে আমার 1 মাসের পরিশ্রমের টাকা। মা তো কিন্তু তখনও জানে না এটা কিন্তু ভাই তোমার খুব খারাপ লেগেছে ভিতরে, অনেক খারাপ লাগছে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। দেখেন, আমি সবসময় একটা কথা বলি যে একজন মানুষ হয়তো লোভে পড়ে পাপ করে বা সিচুয়েশনালি হয়তো করে ফেলে, ওই মানুষটাকে ছোট করা উচিত নয়, এই কারণে যে তার মধ্যে তখনও মনুষ্যত্ব আছে, যদি সম্ভব হয়। ওকে, হ্যাঁ বলেন। তারপর কান্না ধরার পর আমি ওদিনকার রাত্রে পাতাত খাই নাই। না খাওয়ার পর আমি কিন্তু ঘুমাইছি ভাইয়া, মাথাটা দিছি আমার পায়ে, মানে আমার মায়ের পায়ে নিচে, মানে পায়ের উপরে, মানে মাথাটা দিয়ে ঘুমিয়ে গেছি ওদিনকাল। আচ্ছা। তারপর ফজর বেলা উঠে আমার আম্মা বলছে মানে রাত্রে এইভাবে কেন ঘুমিয়েছে, তো বলছে না মনে হয় ঘুমিয়ে বসে তত এরকম হয়ে গেছে। তারপর আমার মা জবে চলে যায়। তারপর ওই যে আমি যে ফুলের দোকানে যে আগে যে চাকরি করতাম, ওনার দোকান থেকে মানে একটা মানে পার্টনার কাস্টমার, তারপর আমার কল দিছে, বলছে মানে একটা ভিডিও প্রোগ্রাম করার জন্য। তো আমি অর্ডার নেওয়ার পর ওইখানে আমি প্রায় 2-3-4,000 টাকা লাভ করি ভিডিও প্রোগ্রাম করে। আমি 8,000 টাকা আবার ডলার কিনি। আচ্ছা, ডলার কেনার পর ওই আমি কিন্তু তখন কিন্তু মানে $20 কিনছি, $20 দিয়ে কিন্তু আমি কিন্তু আবার কিন্তু $100 করে ফেলছি। 2,000 টাকা দিকে আমি 10,000 টাকা করে ফেলছি। তো আমি ভাবতেছি আমি তো সবসময় তো খাওয়াই দিই, যে আমার মার থেকে তো আমি 9,000 টাকা নিচ্ছি, তাহলে আমি ডলারগুলো বিক্রি করে ফেলবো। আচ্ছা, মানে চিন্তা ভাবনা ছিল। তারপর ওইখানে মানে ডলার বিক্রি করার জন্য ভাইয়া মানে একটা অ্যাকাউন্টের থেকে আরেকটা অ্যাকাউন্টে মানে ট্রান্সফার করতে হয়। আচ্ছা, তো আমি কি করছি যে না $20 মানে $100 করছি, আমি আরো $100 করবো করে তারপর একসাথে সবগুলো আমি বিক্রি করে ফেলবো $20 রেখে। তারপর আমার কিন্তু তখন পরীক্ষা শুরু হয়ে গেছে।
আমার পরীক্ষা দেওয়ার পর ওদিনকাল মানে যেদিনকাল আমি ডলার কিনছি $20 $100 করছে, ওদিনকাল কিন্তু আমার ম্যাথ পরীক্ষা তারপর দিন, ওদিনকাল রাতে কিন্তু খেলতেছি। তারপর আমি কি করছি ভাইয়া, মানে আবার মানে একই সিস্টেম করে মানে আমি আবার বেট খেলছি, কালাফর দেখছি আবার মানে সবগুলো খাওয়া দিছি। আচ্ছা, তখন কিন্তু ভাইয়া মাথায় একদম মানে মাঝে সাথে পুরো গরম হয়ে গেছে। গরম হওয়ার পর আমার একটা মোবাইল ছিল, এমআই মোবাইল, মোবাইলটা আমি বিক্রি করে দিয়েছি, নিয়েছিলাম 9,500 টাকা দিয়ে, ওইটা আমি 4,000 টাকা বিক্রি করেছি ওদিনকালে। আমি কিন্তু বাসায় বলছি আমার মোবাইলটা হারিয়ে গেছে, সাথে সাথে কিন্তু ডলার ঢুকার পর আমি কিন্তু আমার পরীক্ষা দেয়, ওইটা কিন্তু আমার কিন্তু মাথায় কিন্তু কাজ করতেছে না যে পরীক্ষা, আমি বলছি পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই, আমি বেট খেলবই। আমি ওদিনকাল মানে মোটামুটি একটু মানে বাড়াই আর কি। ওই যে প্রথমে $100 খাওয়া দিছি, খাওয়া দেওয়ার পর আবার মানে $40 কিনছি, ওইগুলো দিয়ে মানে $60 করছি। করার পর তারপর দিয়ে পরীক্ষা দিতে যাই, পরীক্ষা দেওয়ার পর মানে পরীক্ষা দিয়ে আসার পর আমি আবার বেট খেলি। বেট খেলার পর তারপর দিন দেখছি মানে আবার মানে অ্যাকাউন্টে আমি ডলারগুলো খাওয়া দিছি। তারপর ওই যে আমি যার অ্যাকাউন্টে মারি ওনায় কিন্তু একটা লাভ আছে ভাইয়া, মানে প্রতি সপ্তাহে কিন্তু ওনায় কিন্তু বোনাস দেয়, ওইটা কিন্তু আমি কিন্তু জানি না। আচ্ছা, মানে ডলার যে বোনাস দেয় ওইটা কিন্তু আমি কিন্তু জানি না। তো আমি যার থেকে ডলার কিনি উনি আমাকে বলতেছে যে মানে তুমি তো খাওয়া দিতে আসো, মানে প্রায় 20-25 টাকা উপরে খাওয়া দিচ্ছ, তাহলে তোমাকে ওইখানে কি বোনাস টোনাস দেয়? আমি তো ভাই বোনাস টোনাস বলতে আমি তো এগুলো বুঝি না, কি বোনাস, আমি তো এমনি নেট টেট এগুলো বুঝি, বোনাস কি হতে প্রতি বৃহস্পতিবারে মানে একটা বোনাস আছে। আপনি যদি 30,000 টাকা যদি একসাথে পথে মারেন তাহলে আপনাকে $20 $15 ওরকম বোনাস দেয়, আর যদি মারেন 2-3 টাকা মারলে $5 আপনাকে বোনাস দেবে প্রতি সপ্তাহে। আচ্ছা, মানে ফ্রি দিল? হ্যাঁ, ফ্রি দিবে, না মারলে দিবে না, মারলে ফ্রি দিবে। সপ্তাহে 3 বার মারতে হবে বা 3 দিন পর্যন্ত মারতে হবে। তারপর আমার তো মানে মাথার চিন্তা ধরে গেছে, আমি তো 2 মাস ধরে তো ওর অ্যাকাউন্টে মানে বেট মারি, তাহলে তো বোনাসটা পাওয়ার কথা। কেননা আমি তো 15,000 টাকা মারছি, 15,000 আমি না পারলেও 14,000 টাকা বোনাস পাবো, আমি বোনাসগুলো পাইনি। তো আমি কি করছি, ওনাকে না বলে একটা বড় ভাইয়ের সাথে আমি কথা বলছি যে ভাই আমার একটা অ্যাকাউন্ট খুলে দেন আমার নিজের নামে। তো উনি বলছে খুলে দিতে পারবে, কিন্তু একটা সত্য, কিন্তু নাম বলতে পারবে না, কেননা এটা বাংলাদেশে এখনো বৈধ না। তো আমি বলছি হ্যাঁ সমস্যা নাই। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে, আমার একটা অ্যাকাউন্ট আছে, এটা আমি মানে বেশি দিব, তুমি নেবে কিনা? তো আমি বলছি ভাই কত, হয়তো 3,000 টাকা দিয়ে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তো এই পাসওয়ার্ড টাসওয়ার্ড সবগুলো শেষ করে দিয়েছে, নামতাম সবগুলো শেষ করে দিয়েছে, ওই শুধু মানে অ্যাকাউন্টের নামটা আছে ওনার নামে, ওই পাসওয়ার্ডটা সবগুলো শেষ করে দিয়েছি। শেষ করে দেওয়ার পর এখন আমার নিজের কাছে অ্যাকাউন্ট চলে আসছে। আসার পর আমার আম্মা কী করছে, মানে বাড়িতে জায়গা কিনবে, তারপর আমার মামাকে মানে কতগুলো টাকা দিচ্ছিল আর কি। ওই যে আমরা না আসার আগে আমার মামাকে 5,000 2,000 করে জমাতে 1 লাখ টাকা আমার মামা কিন্তু দাঁত দিছে। সরি 1 লাখ টাকা না, 1 লাখ টাকা মানে 1,15,000 টাকা দাঁত দিছে। ওই আমার মামা বুট বাঁধছে ওইখানে নিছে। তো নেওয়ার পর মানে আমার মামা বলতেছে আমার কাছে তো বুটটা মানে বিক্রি করে দিলে মতো আমি টাকাগুলো দিয়ে দেবো, তুমি 15,000 টাকা রাখো। আমি এক মাসের মতো বুট বিক্রি করে দিলে, কেন বুটের মতো লস হচ্ছে, ডাকাতে ধরে লস করছে আর কি। 15,000 টাকা দেয়, ওগুলো আমার নানার বাড়ি ওইখানে দিয়ে দেয়। তো তারপর আমার মামা কি করছে, ওই মানে 1 লাখ টাকাগুলো মানে একদিন মানে আমার নানিকে দিয়ে পাঠায় আমার মায়ের এখানে। তো আমার মা কি করছে, টাকাগুলো আমার বোনের অ্যাকাউন্টে রাখার জন্য আমাকে দেয়। তারপর আমি কি করছি, ওইখানে হারাই ফেলার পর আমার মাথা কোনো কাজ করতেছে না। মানে পরীক্ষা আমার যে মানে বার্ষিক পরীক্ষা গেছে ওইটা মানে আমার মাথায় কোনো সেন্স নাই যে আমার পরীক্ষা চলতেছে আমি কি করতেছি। শুধু একটাই মানে আমার মানে এমন একটা নেশা হয়ে গেছে যে মানে জোয়া না মারলে আমার ভালো লাগে না। রাত্রে হলে আমি জোয়া মারতাম, ঘুমে থেকে সকালবেলা ঘুমাইতাম। আমার মা আবার চাকরিতে মানে জব থেকে আসার আগে মানে উঠে যেতাম, অ্যালার্ম দিয়ে মোবাইলে রাখতাম অ্যালার্ম। তারপর আমি ওরকম মারার পর ওই 20,000 টাকাগুলো খাওয়া দিই। খাওয়ার পর আমার কাছে আর আছে 80,000 টাকা। ওকে, 80,000 টাকার ওই আবার 80,000 টাকা থেকে আবার মোবাইল কিনছি, ওইগুলো কিন্তু আবার মাইনাস করে নেই। ওইখানে 14,000 টাকা চলে, তাহলে আমার তো আর 65,000 টাকা থাকে আর কি। 65,000 টাকা থাকার পর আমার মা বলছে মানে ব্যাংকে টাকা দিছো, প্রমাণ দেখাও, আমাকে বলতেছে। তো আমি কি করছি, ওইখানে ওই আগে যে সিস্টেম মানে 1,000 টাকা 9,000 টাকা করে ফেলছি, ওইখানে মানে সেম সিস্টেম করে মানে 1 লাখ টাকা দিয়েছি। 5টা সংখ্যা দিছি, একটা 1 দিছি, 0 দিয়েছিলাম। তো আমার মা পাশের একটা গ্যাকে দেখায়, ভাইকে দেখায়, উনি বলছে হ্যাঁ, উনি তো ভাই ওরকম মানে লেখাপড়া জানে না, তো আমি তো ইংলিশে লিখছি। তারপর উনি বলছে 1,000 টাকা, এখানে তো 1 লাখ টাকা। তো আমার বোনকে দেখাচ্ছে, আমার বোন মানে আমার মার মনের মধ্যে সন্দেহ চলে আসছে, মানে ওর কাছে তো মানে মোবাইল, টাচ মোবাইল, আমি তো ওর টাকা দিয়েছি মাত্র 4,000 টাকা, তাহলে এত দামি মোবাইল কোথায় পাইছি। তারপর আমার মা দেখাইছে, দেখার পর সবাই বলছে 1 লাখ টাকা, মানে বাসার ওইখানে সবাই তো গানের চাকরি করে। তারপর আমি কি করছি, ওদিনকাল বেড মারার পর ওদিনকাল আমি টাকাগুলো খাওয়া দিই, তখন আমার কাছে একটা টাকাও থাকে না।
তখন আমি মাঝখানে প্রায় 1 মাস বিরত ছিলাম, আর মারি নাই। ওই যে 65,000 টাকা কিন্তু আমার কাছে আছে, কিন্তু মোবাইলে আছে 65,000 টাকাগুলো আছে, নেট মানে আমার কাছে আমার অ্যাকাউন্টে আছে। তারপর বাংলাদেশে বিপিএল আসছে, এবারে বিপিএলের কথা বলতেছি, 2019-এ বিপিএল। তারপর বিপিএল আসার পর আমি আবার মানে 40 মানে আপনার $600 ঢুকাই 40,000 টাকা দিয়ে। ঢুকানোর পর আমি মানে বেট মারার পর দেখছি মানে আমার প্রায় 15-20 দিনের ভিতরে মানে ওই 40,000 টাকাগুলো আবার খাওয়াই দিই। মানে আমি এমন মানুষ তো মানে দেখি আপনার মানে 1-2টা মারে, আমি প্রতি বলে মারি ভাইয়া, প্রতি বলে মানে এই ব্যাটসম্যান করার নিবে, মানে প্রথম উইকেট কি এলবি হবে নাকি আউট হবে, ক্যাচ আউট হবে নাকি বোল আউট হবে, ওরকম। মানে আমার কাছে মানে ডেলি নামালো মানে 15-20,000 টাকা মানে ওদিন মানে ডলার মারতে আসে আমি। মারার পর তারপর এক পর্যায়ে দেখতেছি আমার মানে ওইগুলো খাওয়া দেওয়ার পর এখন চিন্তা করতেছে না আমি আর ডলার মারবো না, আমি নিজে মারবো না, ডলার ঢুকাবো, মানুষের বেট মারবো। ওই 1,000 টাকা যেটা আমি বেট পাই ওই ব্যাটের টাকাগুলো আমার আস্তে আস্তে জমাতে হবে, আমার টাকাগুলো তুলতে হবে। তারপর আমি আস্তে আস্তে মানুষের বেট মারি, আমি নিজে কম মারি এখন। তারপর মানুষের আমি বেট মারি, মানুষ থেকে ওই 100 টাকা করে বেট নিতাম 1000-এ। তখন একদিন একটা ভাইয়া মানে 500 টাকা মারে, তো ওইটা ছিল ভাইয়া মানে 10,000 টাকা সারের আর কি। আমি কিন্তু 100% শিওর ভাইয়া ওই খেলাটা জিতবে না, একেবারে আপনার 14 রান লাগতেছে লাস্ট উইকেট। তো উনি আমাকে বলতেছে তোমার কাছে ডলার আছে, আমি বলছি ডলার আছে। উনি বলছে মানে তুমি আমার জন্য 500 টাকা মারো, মানে 10,000 টাকা সারে এটা মারো, মানে যেটা লাস্ট বেডিং একেবারে 14 রান লাগতেছে। তো আমি কি বলছি 500 টাকা মারি নাই, আমি ওনাকে বলছি আমি 500 টাকা মারছি, আমি কিন্তু মারি নাই। আমি কিন্তু জানি 100% শিওর লাস্ট উইকেট যে কোনো মতো আউট হলে তো লাস্ট উইকেট চলে গেছে, ওর জিতবে না। তখন দেখতেছি মানে 2 বল লাগতেছে আপনার 13 রান। আচ্ছা, হ্যাঁ, আমি খুশি হয়ে গেছি, 500 টাকা তো মারি নাই, মানে কাউকে দিতে হচ্ছে না, আমি 550 টাকা পাইছি ভাইয়া। ওইখানে দেখতেছি মানে 2 বলে মানে আপনার 13 রান লাগতেছে, 9 বলে ছক্কা, 2 বল লাগতেছে 7 রান, আবার দেখছি 9 বলে মানে আবার দেখছি 9 বলে ছক্কা। আমি কিন্তু বেট মারি নাই, কিন্তু আমার কিন্তু ওই 5,000 টাকা গুণে দিয়ে ফেলছি, বেট কিন্তু মারি নাই আমি। তারপর ওনাকে 5,000 টাকা দিয়েছি, দেওয়ার পর চিন্তা করতেছি যে মানুষই বেট মারলে তো লস, আর আছে ভাই মাত্র 30,000 টাকা। আচ্ছা, তো 30,000 টাকা দিয়ে আমি বেট খেলি, বেট খেলার পর এক পর্যায়ে ওই টাকাগুলো আমি বিপিএল লাস্টের দিকে এসে খাওয়া দিই। এই বাংলাদেশে ফাইনাল খেলার দিন 3,000 টাকা ছিল লাস্ট, সবচাইতে মানে 3,000 টাকা ছিল। এই 3,000 টাকা আমি লাস্টে ফাইনাল খেলার দিন টাকা নিছি, টাকাতে উঠে গেছে, ওই দিনকাল ওইগুলো খাওয়া দিই। খাওয়া দেওয়ার পর আমার কাছে এখন বর্তমানে কোনো টাকা পয়সা নাই, ডলার বলতে কোনো কিছুই নাই। তো আমার মা একদিন মানুষ থেকে জানতে পারলো যে আমি নেটের মধ্যে জুয়া খেলি। তো আমার মা আমারও বলতেছে যে টাকা মানে তুই বলো জুয়া খেলোস, এখন টাকা কই পাস? তো আমি বলছি না মা, ওই যে মাঝে মাঝে প্রোগ্রাম করি ওইখানে টাকা পাই, আমি কে বলছি আমি জুয়া খেলি? তো আমার মা আমার বলছে আচ্ছা ঠিক আছে, তুমি কালকে ব্যাংকে আসবা, আমি দুপুরবেলা ছুটি নিয়ে ব্যাংকে আসবো, তুমি কালকে ব্যাংকে আসবা। কে বলে এটা? আমার আম্মা বলে। আচ্ছা, তারপর ব্যাংকে যাওয়ার জন্য। তো আমি লাস্টের চিন্তা করতেছি না আমি রাতে এখানে থাকবো না। তখন ভাইয়া ওই মাছ ভান্ডার আছে না ফটিকছড়ি, জি, ওইখানে উড়িস চলতেছিল জিয়াউল হকের ওরস, জি জি। ওইখানে আমি ওইদিনকার মানে আমাকে কালকে মানে নিয়ে যাবে আর কি, আমি ওইখানে উড়িসে চলে যাই। আমি জানি যে আমার নির্ঘাত ধরা। তারপর ওইখানে আমি 4 দিন ছিলাম। আমি ওইখান থেকে আমার মামার ফোন করতেছে, মানে কোথায়? আমি বলছিলাম না তো একটা কাজে আসছি, আমার যেতে একটু লেট হবে। আচ্ছা ঠিক আছে, তোমার কাজ সারার পর তুমি দুপুরবেলা ব্যাংকে আসিও, আমি ব্যাংকে আসতেছি। আমি কিন্তু ফটিকছড়ি যেটি কিন্তু আমার আমাকে বলি নাই। তারপর আমার মা ব্যাংকে আসে, আসার পর এখানে জানতে পারে ব্যাংকে মাত্র 3,000 টাকা। কত টাকা থাকার কথা? 1,40,000 টাকার। ওনার তো সেন্সলেস হয়ে যাওয়ার কথা, কারণ এত কষ্টের টাকা। তারপর কি হলো? তারপর আমার মা ওইখানে মাথা ঘুরে পড়ে গেছে। তারপর আমি যে এখানে আমার মা জানে, তো দুপুরবেলা আসার পর এখানে ব্যাংক থেকে আমাকে কল দেয়। কল দেওয়ার পর 3-4 বার কল দেয়, আমি ফোন রিসিভ করি না। তারপর আমার মার মোবাইল থেকে অনেকবার কল দেয়, প্রায় 40-50টা কল দেয়, আমি রিসিভ করি না। ওই যে আমি যার কাছে থাকতাম ফুলের দোকানে চাকরি করি, উনি আমাকে কল দেয়। তারপর আমি উনি মোবাইল রিসিভ করি না, আমার বোনে কল দেয়, আমার নানার বাড়ি থেকে কল দেয় সবাই, ওই দিনকাল ফোন রিসিভ করি না। আমার মাকে মনে হয় পানি টানি দিয়ে মনে হয় সেন্সলেস আনার পর আমার বোনের কল দিছে, আমার বোন ওইখান থেকে নিয়ে আসার পর আমার মা, আমি শুনছি আমার মা নাকি টাকা করে নাকি চিন্তা করতেছে যে এতগুলো টাকা খাওয়া দিছে, এখন এগুলো কি করব। তারপর আমি আর বাসায় যাই না, আমার বোনকে কল দিই। বোনকে কল দেওয়ার পর আমার বোনের বলতেছে আমার মা কি অবস্থা। তো
আমার বোনে বলতেছে আমাদের মা মারা গেছে। কি বলেন? আমার বোনই বলতেছে তোর কোনো মা নাই, তোর মা মারা গেছে। ও আচ্ছা, ঠিক আছে, মানে অভিমান করে বলেছে। হ্যাঁ, ওকে, তারপর? তো আমি কথা বলতে চাইছিলাম কিন্তু কথা বলতে পারি নাই। তারপর ওইখান থেকে ডাইরেক্ট আমি বাসায় যাই না, আর ওইখান থেকে 4 দিনের শেষে আমি আসি। আসার পর আমি আর বাসায় যাই না, আমার একটা বন্ধুর বাসায় আসি। এখন পর্যন্ত মানে ওর বাসায় আসি আর কি। এটা কবেকার ঘটনা লাস্ট? এটা এই জানুয়ারির 19 তারিখের কথা। জানুয়ারির 19 তারিখের কথা। হ্যাঁ। এরপরে আপনি মার সঙ্গে যোগাযোগ করতে পারেননি? এখন আর যোগাযোগ করতে পারতেছি না, মানে টোটালি আমার সাথে কথা বলতেছে না। আমি অনেকবার মানে আমার মানে পাশে বন্ধু যারা আছে ওদেরকে ফোন করি, ফোন করার পর ওরা বলতেছে মানে অবস্থা খারাপ, মানে টাকার জন্য চিন্তা করতেছে, অনেক অসুস্থ হয়ে গেছে, আমি যেতে পারতেছি না। কেন যাচ্ছেন না? আমি জেলে তো ভাইয়া আমাকে আর ওরা নিবে না। কে নিবে না? আমার আম্মা তো নিবে না। কে বলছে আপনাকে নিবে না? বলতে আমি এত টাকা যে খাওয়া দিছি এটা ভাইয়া অনেক কষ্টের টাকা। আমি যে ছেলে আমার মারে নিজে রোজগার করে দেওয়ার কথা, এগুলো সব ঠিক আছে উপলব্ধি। আপনি যে কথাটা বুঝতে পারছেন, আপনি ভুলটা বুঝতে পারছেন। 1,40,000 টাকা আপনার মার জন্য, মানে এগুলা কোটি কোটি টাকার সমান। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাসার টাকা, বাড়ি করার টাকা। হ্যাঁ, বাড়ি করার। আপনার লেখাপড়াটা বন্ধ হয়ে গেছে এই ঘটনার প্রেক্ষাপটে। তো এসএসসি পরীক্ষা দিতে পারতেছি না। এখন সবাই এসএসসি পরীক্ষা দিচ্ছে, আমি এসএসসি পরীক্ষা দিতে পারতেছি না, শুধুমাত্র এই বেটিং করার কারণে। যেহেতু বাড়িতে যেতে পারছেন না, সুতরাং আপনি পরীক্ষা দিতে পারছেন না। এই বেটিং এর জন্য এই 1,40,000 টাকা কিংবা আপনি যে টাকাগুলো খরচ করেছেন, এটা তেমন ক্ষতি না যতটা ক্ষতি হয়েছে এই এসএসসি পরীক্ষা দিতে না পারাটা। তার চেয়েও বড় ক্ষতি হয়ে যাবে জীবনে যদি আপনি মাকে হারান। আমি আপনাকে যে পরামর্শটা দিব সেটা হলো, আমি জানি না এই অনুষ্ঠানটা শুনছেন কিনা, আপনি অতি দ্রুত মার কাছে যান। আপনার মায়ের একটাই সন্তান না, আপনি উনি তার বিয়ে করেননি? না না, আর করে না, আমাদের চেহারার দিকে দেখে আর বিয়ে হাতে করে না। আপনার মা, আপনি হচ্ছেন ছেলে, আর একটা মেয়ে আছে আপনার চেয়ে একটু বয়সে বড়। ওর কি বিয়ে হয়েছে? না, বোনের বিয়ে হয়, বোনের এখনো বিয়ে হয়, মানে ঘর বাংলা বিয়ে দিবে ও সিস্টেমের। আহা, তার মানে বিষয়টা দাঁড়াইছে এরকম যে এই ঘর রেডি হলে তারপরে বিয়ে হতো, সেই টাকাটা আপনি এই বেটিং করে, জুয়া করে নষ্ট করে দিয়েছেন। জি। বাংলাদেশ প্রতিদিনের একটা খবর আপনাদেরকে একটু শোনাতে চাই প্রিয় শ্রোতা। বাংলাদেশ প্রতিদিনের 18 ফেব্রুয়ারির একটা খবর, সেটা হচ্ছে বন্ধ হচ্ছে আরও 15,636টি পর্ন সাইট, এবং সেটা পড়ি, আরও 15,636টি পর্ন এবং 2,235টি জুয়ার সাইট বন্ধ করার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যমন্ত্রী মোস্তফা জব্বার। আমি তাকে অবশ্যই সাধুবাদ জানাই। এই ধরনের একটা, এটা তিনি তার মানে ভেরিফাইড যে ফেসবুক পেজ আছে সেখানে তিনি জানিয়েছেন, এবং মন্ত্রী নিশ্চয়ই জ্ঞাত আছেন। আমি তাকে যে কথাটা বলতে চাই, বাংলাদেশে কোনো কিছুই এগুলো বন্ধ হবে না যদি প্রক্সি সার্ভারগুলো ওকে থাকে, যদি ভিপিএন করা যায়। প্রক্সি সাইট থেকে আপনি যতগুলো সাইটই আপনি ব্লক করেন না কেন, ইজিলি বাংলাদেশ থেকে সেটা অ্যাক্সেস করা যায়। তো সেই জায়গাটা থেকে আমি আরও বলবো যে আপনি বন্ধ করুন, অল্টারনেটিভ রাস্তাগুলো বন্ধ করে দিন। একটা জিনিস চিন্তা করতে পারেন, এই যে ঘটনাটা ছেলেটা ঘটিয়েছে, কতগুলো মানুষের স্বপ্ন শেষ হয়ে গেছে। তার মার স্বপ্ন শেষ হয়েছে, তার নিজের স্বপ্ন শেষ হয়েছে, তার বোনের স্বপ্ন শেষ হয়েছে, এবং শুধুমাত্র লোভে পড়ে একটা মেয়েকে দেখাতে হবে তার জীবনে পয়সা রোজগার করে যে না আমিও পারি, সেটার জন্য অন্য একটা রাস্তায় গিয়েছিল। মেয়েটা তো গেছেই, নিজের পরিবারে চলে গেছে। এটা আপনার জীবনের একটা অনেক বড় ক্ষতি, এবং আপনার এই ক্ষতির কথা শুনে আপনি যেভাবে বলেছেন গল্প তেমন একটা মজার ছিল না, কিন্তু যারা শুনেছেন সেখানে একটা বিশাল মেসেজ আছে। এই মেসেজের জায়গাটি থেকে প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া উচিত। হ্যাঁ, হয়তো বেটিংয়ে গিয়ে আপনি চট জলদি 2, 4, 5, 10,000 টাকা আপনি জিতে গেলেন, আপনাকে মনে রাখতে হবে আপনি যত টাকা জিতলেন ঠিক জ্যামিতিক হারে তার চেয়ে অনেক গুণ টাকা আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। এবং অনেকেই মনে করেন যে জেতার পরে আমি আর খেলবো না, জেতার পরে রেখে দিব, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে জেতার পরে আপনাকে যখন হারানো শুরু হয়, এত কেমিস্ট্রি আছে, এই কেমিস্ট্রিতে আপনি ডুবে যাবেন এবং আপনি ওখান থেকে আর উঠতে পারবেন না। সো এটা ভয়ানক রকমের নেশা, জুয়া একটা ভয়ানক রকমের নেশা। সো এখানে ডুবে যাবেন না। আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এখানে আসছেন। আপনাকে আমি একটা রিকোয়েস্ট করতে পারি, অনুরোধটা আপনি শুনবেন আশা করি। আপনি আজকের পরে যে অবস্থাই হোক না কেন, যাই হোক না কেন, মার সন্তান আপনি, মার কাছে তার সন্তান এটা অর্থমূল্য নির্ধারণ করে না। আপনি যত বড় অপরাধী করেন না কেন, মা হয়তো গায়ে হাত তুলবে, মা হয়তো বকা দিবে, মা হয়তো অনেক কষ্ট পাবে,
কিন্তু তারপরও আপনি মার কাছে যান, মার পা ধরে ক্ষমা চান যে মা আমি ভুল করছি, এবং আপনি যেহেতু ছেলে সন্তান এই পরিবারের দায়িত্ব আপনার উপর নির্ভর করে, সুতরাং আপনি সেখানে ফিরে গিয়ে যেভাবেই হোক না কেন আপনার পরিবারকে টেনে তোলার চেষ্টা করেন উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। সো এটা হচ্ছে আপনার একটা নৈতিক দায়িত্ব। আপনি দূরে সরে আছেন, সেটা আপনি ভুল করছেন, আপনি সমস্যাটাকে ফেস করেন। দূরে সরে থাকতে থাকতে আপনি আরও ভুলে জড়িয়ে যেতে পারেন। সো আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমি আপনাকে এই কথাটাই বলতে পারি, পরিস্থিতি যত খারাপই হোক না, আপনার মা আপনাকে খুন করতে পারবে না। আপনি এর চেয়েও ভয়ানক রকমের অপরাধ করলে আপনার মা সেটা পারতো না। যদি পারতো তাহলে আপনাদের কথা মাথায় না রেখেই সে আরেকটা বিয়ে শাদী করে অন্যরকম একটা জীবন বেছে নিত। সুতরাং আপনি অবশ্যই মার কাছে ফিরে যান, মার কাছে মাফ চান এবং বলেন মা আমার সাথে এইভাবে জিনিসগুলো হয়ে গেছে, আমি সরি মা, এবং এটাকে রিটার্ন দেবার চেষ্টা করেন। আপনি আল্লাহর নাম নিয়ে আপনি ভুল করেছেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, মার কাছে ক্ষমা চান এবং আপনি এটাকে রিটার্ন দেবার চেষ্টা করেন। প্রত্যেকটা মানুষই ভুল করে, আমি ভুল করি, আপনি ভুল করে, যারা শুনছে রেডিও তারা ভুল করে। ভুল করা মানেই জীবন শেষ হয়ে যাওয়া না, ভুল করা মানেই হচ্ছে একটা জীবনকে শেষ করে দেয়া না। ভুল করা মানে যদি জীবন শেষ হয়ে যেত তাহলে পৃথিবীতে এত মানুষ বেঁচে থাকতো। এত পাহাড় সমপরিমাণ ভুল করার পরেও আল্লাহ যদি মানুষের কাছ থেকে এক্সপেক্ট করতে পারে যে না তুমি আমার কাছ থেকে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেবো, কিয়ামত পর্যন্ত ক্ষমার দরজা খোলা আছে, এবং তুমি আমার কাছে মাপ চাও মাত্রই আমি মাফ করে দিব, তাহলে মানুষ যদি এটা যদি বন্ধ করে দিত তাহলে মানুষ সারভাইভ করতে পারতো না দুনিয়াতে, তাই না? তো সুতরাং আমরা যেহেতু ভুল করি এবং আমরা ভুলের জায়গাটা থেকে শিক্ষাটা নেই, আপনি এটাকে শিক্ষা হিসেবে নেন এবং যাতে আপনি জীবনে কোনোদিন আর অন্যায় পথে না পারেন এবং এইটাকে পুঁজি করে আপনি জীবনে ভালো কাজ করেন। ঠিক আছে? সো অনেক ভালো থাকেন, আপনাকে অনেক ধন্যবাদ। একটা কথা বলবো, শিওর। মানে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি আমি। ওই যে আমার মা যে ছোটবেলা থেকে বলছিল আমার বাবাকে বাবা না ডাকার জন্য, আমি আমার জীবনে আমার মায়ের কোনো একটা কিছু যদি পূর্ণ না করতে পারলো, এই জিনিসটা পূর্ণ করছি। আমার মা মানা করার পর থেকে আমার নিজের বাবাকে আমি আজ পর্যন্ত বাবা বলে ডাকতে পারি না। সেটা তো অন্য প্রসঙ্গ, সেটা হয়তো আপনার মা ক্ষোভ থেকে বলেছে, সেটা অন্য প্রসঙ্গ। জি, কিন্তু উনি যখন আমার সামনে দিয়ে যায় ভাই আমার অনেক কষ্ট হয় যে আমার বাবা তো আমাদের বাড়ির পাশে, আমার বাবাকে বাবা বলে ডাকতে পারতেছি না, আমার অনেক কষ্ট ভাইয়া। আপনার এই কষ্টের জায়গাগুলো আপনি মার সাথে শেয়ার করবেন, কিন্তু আপনি যে ভুলটা করেছেন সেই ভুলটাকে আপনি কারেকশনের জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন, এটা সবচেয়ে জরুরি। কারণ এই ক্ষতির জায়গাটা আপনি এখনও দেখতে পাচ্ছেন না। আপনার মার যদি কোনোভাবে হার্ট অ্যাটাক হয়, আপনার মা যদি ভয়ঙ্কর রকমের একটা অসহায় পরিস্থিতির মধ্যে পড়ে যান, হয়তো আপনি কিছুদিন যাবত আছেন, হয়তো কষ্ট পাচ্ছে, এই কষ্টটা আরও বড় হয়ে যাবে যদি আপনার এখানে একটা কোনো ক্ষতি হয় বা আপনার মার একটা যদি ক্ষতি হয়ে যায়। এটা